আরফান বিকালে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। দোস্ত চল, আজকে নারকেল খাবো। না রে, আজকে টাকা নেই। গাছ থেকে পেড়ে খামু, টাকা লাগবে না? তাইলে চল। আরফান আর নাজমুল সহ আরো বেশ কয়েকজন বন্ধু আসছে নারকেল খেতে। দোস্ত, এই নারকেল গাছ কি তোদের? আমার হইলে তোদের নিয়ে আসতাম না। লোকের গাছ নাকি? তা আমাদের গাছ হবে নাকি? দোস্ত, লোকের গাছ থেকে পারলে ধরা খেলে নেড়া করে দেবে। ধরতে পারবে না, তুই গাছে ওঠ। আমি পারবো না, ধরতে পারলে শেষ। না উঠলে মেঘলার ব্যাপারে সবার সাথে বলে দেব। বিষ এনে দে, খেয়ে মরি। নারকেল পার খেয়ে তাই আনবো, না হলে মেঘলার। পারছেই, তুই দেখ আশেপাশে কেউ আসছে কিনা। দেখছি, তুই ওঠ তো। দোস্ত, আমার মতো একটা নাদুস নুদুস ছেলেকে দিয়ে গাছে উঠাবি? চুপচাপ ওঠ তাড়াতাড়ি। নাজমুল গাছ থেকে এক কাঁদি নারকেল পাড়ছে। নারকেল কাটার জন্য তো ছুরি লাগবে। নারকেলগুলো পাড়ার পরে আরফান দেখে গাছের মালিক ওদের দিকে তেড়ে আসছে দূর থেকে। ওই হারামজাদার দল, আমার গা থেকে নারকেল পারুস কেন? দাঁড়া দেখি কারা তোরা। দোস্ত, বাঁচতে চাইলে নারকেল নিয়ে পালা। নাজমুল সহ সবাই তাড়াতাড়ি নারকেলগুলো নিয়ে ছুট দিয়েছে। গাছ মালিক বুড়ো থাকার কারণে পেয়ে ওঠে নাই। ওরা নারকেল নিয়ে ছুটে যাওয়ার সময় একটা অচেনা মেয়ে মানুষের সাথে সামান্য ধাক্কা লাগে। আগে কখনো এই এলাকাতে দেখেনি, মধ্যবয়সী। এই ছেলে, দেখে চলতে পারো না? আর এভাবে নারকেল নিয়ে পালাচ্ছ কেন? আপনি সাইড দিতে পারেন না? ভারী বেয়াদব তো, মুখে মুখে তর্ক করছো। আপনি তো আমার সাথে আগে কথা বলেছেন। তুমি তো ভারী অসভ্য। আমি অসভ্য তাতে আপনার কি? আমাকে কি আপনার মেয়ের জামাই বানাবেন? চুপ করেছে তো নারকেল চুরি, আবার কথা। চুরি করেছি কিন্তু আপনার গাছ থেকে না। আর করেছি তো আপনার কি? তোমার মতো বেয়াদব ছেলেদেরকে বের করে দেওয়া উচিত গ্রাম থেকে। ওলে বাবা, আইসে আমার চেয়ারম্যান সাহেব। দোস্ত, ফাও কাজে তর্ক না করে চল তো। চলো। জানা নেই চেনা নেই আসছে ঝগড়া করতে। আমি নারকেল খেয়ে বাসায় যাচ্ছি। ও, আপনাদের তো আবার পরিচয় করিয়ে দিতে হবে। এই হলো আরফান, বাবা মার এক পিস অর্ডার করা ছেলে। স্কুলে পড়ে ক্লাস 10, বাবা ব্যবসা করে। থাক, বেশি বলবো না। আর ঠিকানা তো বলবোই না, যদি চিনে বাসায় আসো। বাসায় আসার পর আবার আরফানের আম্মু। তা নবাবজাদা, আজকে তাড়াতাড়ি বাসায় এসেছো যে? খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না। তা কি কাজ করলি যে কষ্ট হচ্ছে? কাজ করি নাই, একটা কুত্তা তাড়া দিয়েছে। আজ কারোর কোনো কিছুর দফা শেষ করলি নাকি? না তো। সত্যি করে বল। নারকেল। নারিকেল? কি? নারকেল খাইছি। লোকের কাছ থেকে? হুম। কেন রে, তোর বাপের কি নারিকেল গাছ নেই? কেন লোকের গাছ থেকে পারিস? আমি পারি নাই। আর বলে না, লোকের বাড়ির পিঠা মুখে লাগায় মিঠা। তাই তো, রাতে লোকের বাড়ি থেকে খেয়ে আসিস। খাওয়া বন্ধ, গিয়ে পড়তে বস। আম্মু, পড়তে ভালো লাগে না। পর, তা না হলে উপবাস থাকতে হবে। যাচ্ছি। আরফান গিয়ে পড়তে বসলো, মানে বইয়ের ভিতরে মোবাইল নিয়ে। কি রে, পড়ছিস নাকি? পড়ছি তো। তা বই থেকে কিসের আলো জ্বলে? শিক্ষার আলো। সেই আলোই খাস। আমি কিছু বলবো না। টেস্টে অ্যালাউ না হলে বাসা থেকে বের করে দেব। সে দেখা যাবে, আমি খাবো, ক্ষুধা লাগছে। যা, নিয়ে খা। ও আম্মু, খাইয়ে দাও না প্লিজ। পারবো না। দাও, কালকে থেকে পড়বো। 10 বছর দেখছি। চল, খাইয়ে দিচ্ছি। আরফান তার আম্মুর কাছ থেকে খেয়ে শুয়ে পড়লো। সকালে তার আম্মু ডাকছে। আই, ওঠ, সকাল হয়ে গেছে। ধুর, ঘুমাতে দাও। লাঠি কি আনবো? এই না, আমি উঠছি। আরফান তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেল। 10টায় স্কুল শুরু হয়। ওরা টপ লেভেলের কয়টা পোলাপাইন ফার্স্ট বেঞ্চে বসে। হেড স্যার ফার্স্ট বেঞ্চ থেকে কান ধরে নিয়ে আসছে, লাস্ট বেঞ্চ থেকে কান ধরে নিয়ে আসছে, বেশি ভালো হওয়ার জন্য আর কি। ওরা ফার্স্ট বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। একটু পরে হেড স্যার আসলো, আর সাথে একজন। তাকে দেখে তো আরফানের চোখ ছাড়া বড়া হয়ে গেল। ইনি হলেন শাহানা পারভিন, আজ থেকে তোমাদের গণিত ক্লাস নেবে, তোমাদের নতুন শিক্ষিকা। সর্বনাশ, উনি ম্যাম
আর আমি তো ওনার সাথে কালকে প্রচুর উল্টাপাল্টা জবাব দিয়েছি। সাব্বির, আজকে তুই শেষ। ম্যাম, এরা হলো লেটেস্ট আপডেটেড ফাজিল, আমাদের দেখিয়ে। ম্যাডাম ওদের দেখে, তোমরা কালকে বিকালে নারকেল চুরি করে আবার তর্ক করছিলেন না? ম্যাম, ভুল হয়ে গেছে। এখন ভুল হয়েছে তাই না? দেখো, ব্যবস্থা করব তোমাদের। দেখা যাক কত দূর। আচ্ছা, আজকে তো নতুন, আর আমি আর একজনকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। সে আসছে, চলো পড়ায় ফিরে যাই। তোমাদের গণিত বই বের করো। সবাই গণিত বই বের করলো। ম্যাডাম একে একে সবাইকে প্রশ্ন করলো। আরফানের বেলায়, এই ছেলে, tan 45 ডিগ্রি এর মান কত? আমি এইটা তো নতুন শুনছি। কি বলবো, ক্লাস 9-এ তো কোনোদিন বইয়ে হাত দেই নাই। আর এটা ম্যাম কি ধরলো, আমি তো কিছুই বুঝছি না। ম্যাম, এটা কি বইয়ে আছে? চুপচাপ দাঁড়িয়ে থাকো, পড়াশোনা নেই, সবসময় ফাজলামি, কান ধরে দাঁড়াবে। আরফান ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে। শালাই কি অপমান, কান ধরেছি মানে লোকের মান জোতালেও যায় না, আর এ তো সামান্য নিজের কান। একটু পরে একটা লোক আসলো, সাথে তো একটা ডানা কাটা পড়ি। ও মারে, নিজেকে তো হিরো আলম মনে হচ্ছে। আসো, পরিচয় করিয়ে দিচ্ছি। এই হলো মিম, আমার মেয়ে। আজকে থেকে ও তোমাদের সাথে পড়বে। ও মারে, এমন একটা পড়ি আমাদের ক্লাসে পড়বে আর আমাকে কান ধরে দাঁড়িয়ে রাখছে। প্রেস্টিজে লাগে, কিন্তু লোকের মান যায় না। মেয়েটা মানে মিম একটা বেঞ্চে গিয়ে বসলো। মেয়েটিকে কিছু পড়া ধরলো। বাবা সাথে সাথে উত্তরও দিয়ে দিল। আরফানকে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়েই রাখলো। মিম আরফানের দিকে দু একবার তাকিয়ে মুচকি হেসে দিয়েছিল। টিফিনের সময় দেখে মিম আর কয়েকটা মেয়ে বসে আছে, তাই আরফান গিয়ে পরিচয় হতে গেল। একটা হাত বাড়িয়ে দিয়ে, হ্যালো, আমি আরফান, ক্লাসের সব থেকে ভদ্র ছেলে। ওমা, তাই? তাহলে নীল ডাউন করে দিয়েছিল কেন আম্মু? হেইডা, আমার ইচ্ছাতেই আমরা পরিচয় হতে পারি। হওয়া যায়, কিন্তু আমি হব না। হাই আল্লাহ, কয় কি বন্ধু হলাম আমরা। না, হতাম না। মিম চলে গেল। প্রথম তো তাই এমন হলো, পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, মিমকে দেখে ফিদা হয়ে গেছে আরফান। ক্লাস শেষ করে বাসায় আসছে। আরফান বাসায় এসে খাওয়া দাওয়া করে বিকেলে আবার আড্ডা দিতে চলে গেল। কি রে, নারকেল খাবি না আর? মেঘলার বাচ্চা। মেঘলা হলো নাজমুলের ক্রাশ, কিন্তু মেঘলা এখন অন্য আকাশের মেঘ, বিয়ে হয়ে গেছে। ম্যাডামের বাসাটা কোথায় জানিস? আমি চিনি, স্কুলের পাশে। চল দেখে আসি। আমি যাব না, তুই যা। থাক, যাওয়া লাগবে না। আমি মেঘলার ব্যাপারটা ফেসবুকে পোস্ট করব। দোস্ত, হাতে নামের ভাতে মারছিস? চল যাচ্ছি। আরফান আর নাজবুল গেল ম্যাডামের বাসার দিকে। আরফান মূলত মিমকে দেখতে যাচ্ছে। ওই যে এখানে থেকে ম্যাম। ম্যাডামেরা 2 তলায় ভাড়া থাকে। আরফান বাসার দিকে উকি দিচ্ছে মিমকে কোথাও দেখা যায় কিনা। গেটের সামনে দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে ম্যাম আরফানের সামনে। কি ব্যাপার, এদিকে কি তোমাদের? আসলে ম্যাম, আমি জানি না যে এটা আপনার বাসা, এদিক দিয়ে যাচ্ছিলাম। এদিকে যেন আর না দেখি। আচ্ছা ম্যাম, ধুর, দেখতে আসছি। ম্যাডামের মেয়েকে দেখা হইলে ম্যাডামের সাথে ভাল লাগে না। বাসায় চলে আসলো। এই বাদর, কই গেছিলি? আম্মু, আমাদের ক্লাসে একটা নতুন ম্যাম আসছে, দেখেই ক্রাশ খাইছি। কি? ম্যাডাম রে দেখি ক্রাশ, মার খাবি? আম্মু, থুক্কু, ম্যাডামের মেয়েরে দেখে ক্রাশ খাইছি। সামনে পরীক্ষা, ওসব বাদ দে, মন দিয়ে পড়, তারপর অনেক সময় পাবি। আরফান তার আম্মুর সাথে খুব ফ্রি, সবকিছুই শেয়ার করে। আরফান গিয়ে হালকা পড়লো। পরের দিন স্কুলে গিয়ে গেটের সামনে থেকে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা খেলো। আরফান তাকে দেখেই তো জিঙ্গালালা হুহু। মিমের সাথেই ধাক্কা খেলো, কিন্তু আরফান দাঁড়াতে পারছে না, খুব ব্যথা পেয়েছে। সরি, আমি বুঝতে পারিনি। দেন, মাইরা দেন। সাইকেলটা আমার বুকে তুলে দেন। আমি দেখতে পাই নাই। আম্মু গো, আমার কোমরটা ভেঙে গেছে রে। আরফানকে নাজমুল তুললো, কোমরে বড্ড ব্যথা পেয়েছে। আরফানকে তুলে ক্লাসে নিয়ে বসিয়ে দিল। ম্যাডাম আরফানকে পড়া ধরলো, কিন্তু আরফান পারলো না। লজ্জা করে না? পড়া না করে স্কুলে আসো, তা কান ধরে দাঁড়িয়ে থাকো। আম্মু, আজকে ওকে দাঁড় করিয়ে দিয়েন না। কেন? আজকে আমার সাইকেলটা
ওর গায়ের ওপর তুলে দিয়েছি, সেজন্য বেচারা দাঁড়াতে পারছে না। বেঁচে গেলি আজকে। যাক বাবা, আজকে আর কান ধরে দাঁড় করিয়ে দিল না। আরফান মিমের দিকে তাকিয়ে একটা হাসি দিল। মিমও হাসি ব্যাক করে দিল। আহা কি সুন্দর হাসি! আরফানের তো দেখেই লাড্ডু ফুটছে, প্রেমের লাড্ডু। টিফিন ক্লাসে বসে আছে বেঞ্চে, পেছন থেকে মিম, ব্যথা লাগছে খুব নাকি? তুমি কি নতুন সাইকেল চালাতে শিখছো? নতুন। এভাবে যদি গায়ে লাগিয়ে দাও তাহলে তো তোমার নামে কেস করে দিতে হবে। কেস করবে কেন? এই তোমার সুন্দর হাসির জন্য। এইভাবে হাসলে তো মায়ায় পড়ে যাব। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? একজন। আমিও একা। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে? না, আমার প্রেম ভালোবাসা এগুলো ভালো লাগে না। ও, আচ্ছা, আপনি পড়া করেন না কেন? আমি তো পড়তে চাই, কিন্তু পড়তে বসলে ঘুম পায়। মন দিয়ে পড়ুন, সামনে টেস্ট পরীক্ষা। মনটা অন্য দিকে চলে গেছে। হঠাৎ করে টিফিন শেষ হয়ে গেছে। আরফান পরপর কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলো। কি রে, কি হয়েছে? এভাবে হাঁটতেছিস কেন? আম্মু, সেই মেয়েটা আমার গায়ে সাইকেল তুলে দিয়েছে। উফ কি ব্যথা! হায় কপাল, আর লোক পায়নি, তোর গায়ে লাগিয়ে দিল। সব সময় মজা করো না। আরফান এসেই শুয়ে পড়লো। আরফান শুয়ে একটা ঘুম দিল। ওরে বাবা কি ব্যথা! যদি সিনেমার মতো সাইকেল অন্যদিকে গিয়ে মিম আমার বুকে পড়তো, কিন্তু ফাটা কপাল। মিম অন্য সাইডে পড়ে সাইকেল আমার উপরে। আজকে বিকেলে আর কোথাও গেল না। পরদিন সকালে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে গেল। ক্যাম্পাসে বসে আছে, একটু পরে মিম এসে, কি ব্যথা কমেছে? একটু কমেছে। আমার খুব ফুল ভালোভাবে শিখে কেন যে চালাতে গেছিলাম। চালাতে গেছিলে বলেই আজকে। কি? কিছু না। তোমার চুল এত লম্বা কেন? আরো লম্বা করব, তারপর সেই চুল বিক্রি করে সোনপাপড়ি কিনে খাবো। খুব ভালো তো। আচ্ছা, তাহলে এই বিনুনি বেঁধে দেব, তাহলে আরো বড় হবে। বিনুনি বাঁধবে তোমার বয়ফ্রেন্ডের? আমরা তো বন্ধু, ক্লাসমেট। ইস, আমার যদি তোমার মতো একটা বউ থাকতো, তাকে চাকরানি থুক্কু রাজরানী করে রাখতাম। ইস, শখ কত! পারে না একটা পড়া, আবার বউ থাকতো। পড়াশোনা করে কি হবে বলো? ভাল লাগে পড়তে? চলো ক্লাসে চলো, ঘন্টা দিয়েছে। আরফান ক্লাসে চলে আসলো। কি রে, তোর কোমরে ব্যথা কমেছে? না ম্যাম, খুব ব্যথা। তোর মতো বাদর এর থেকে খারাপ হওয়া উচিত। পারিস না একটা পড়া, লোকের গাছ থেকে ফল চুরি করে খেতে পারিস। ম্যাম কি যে বলেন! কি? লোকের গাছ থেকে চুরি করে? ধুর, ম্যাডামটা এভাবে হাটে হাড়ি ভাঙলো, সারা ক্লাস হাসাহাসি করছে। আজকেও তো কোমরের ব্যথার বাহানা করে পড়া বন্ধ করে দিয়েছিস। বহু কষ্টে সাপের পাঁচ পা দেখছি। তোর মতো ফাঁকিবাজ ফাজিল আমি আর কোথাও দেখি নাই। হি 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 হি। আমি সবার থেকে আলাদা। ধুর, পারিস না একটা পড়া, আবার কথা। ম্যাডাম তো তার মতো ভাষণ দিয়ে গেল, কিন্তু আমার তো পড়তে ভালো লাগে না। ম্যাডামের ক্লাস শেষ হলো, আরও 2টা ক্লাস হলো। তাতেও আরফান কৃতজ্ঞতার সাথে ব্যর্থ হলো। টিফিনে মিম আরফানের পাশে একটা বেঞ্চেই বসে পড়ল। এই তুমি তো ফাজলামি করো কেন? আচ্ছা, ফাইজলামি এর সন্ধি বিচ্ছেদ কি বলো তো দেখি, কেমন পারো? এ তো খুব সহজ। ফাজলামির সন্ধি বিচ্ছেদ হলো ফাজিল প্লাস আমি ইকুয়াল টু ফাজলামি। হি হি হি। দাঁত কালাচ্ছ কেন? তুমিও ফাজিলের দলে যোগ দিলে? কই? ওই বললে যে ফাজিল প্লাস আমি। ওরে চিটার, আমি তো সন্ধি বিচ্ছেদ করেছি, আর আমাকে ফাজিল বানিয়ে দিলে। আমি মিমের হাসির দিকে তাকিয়ে হাসছি। কত সুন্দর হাসিটা! আর এইভাবে কি দেখছো? তোমার হাসিটা যদি সারা জীবন দেখতে পারতাম। মানে কি? তুমি কি কিছুই বুঝছো না? আমার চোখের ভাষা। তোমার চোখে মুখে তো খালি শয়তানি, শয়তানের ডিব্বা একটা। ধুর, বলি কি আর বোঝে কি। ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। বাসায় আসার পরেই তার আম্মু, কি রে, তোর অবস্থা কি? আম্মু, ভালোবেসে ফেলছি মিমকে। কি, তুই ভালোবাসিস? তাও একটা মেয়েকে? অনেকটা ভালোবেসে ফেলছি। দেখ, তোর সামনে পরীক্ষা, আর ওসব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে পড়। পড়তে গেলেও আম্মু ওর কথা মাথার ভেতরে ঘুরপাক খায়। তুই ওকে বলেছিস কি? না, ভয় লাগে যদি না করে দেয়। পরীক্ষার পর আরো সময় পাবি। না,
তুই ওকে বলে দেখ কি হয়, বলবো তাইলে? বলে দেখ কি করে। আচ্ছা, দোয়া করো। ফাজিল, যা গিয়ে পড়তে বস। আরফান খেয়ে রুমে চলে আসলো। আচ্ছা, আমি যদি কালকে মিমকে প্রপোজ করি তাহলে মিম কি রাজি হবে? আচ্ছা, মিম যদি রাজি না হয়? আচ্ছা, কি বলে প্রপোজ করব? এইসব চিন্তা মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ইউটিউব থেকে প্রপোজ করার নিয়ম টিয়ম সব দেখলো প্রথম তো, তাই এভাবে ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেল। ডিসিশন ফাইনাল, কালকে মিমকে প্রপোজ করব। যা আছে আমার কপালে। পরদিন সকালে আরফান ফ্রেশ হয়ে স্কুলে চলে গেল। তর সইছে না, মিমের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে মিম আসলো। হেই ফাজিল, এই একটু সাইডে আসবে? মানে লাইব্রেরিতে এসো তো। কেন, কি হয়েছে? দরকার আছে, এসো। আমি লাইব্রেরিতে বসে আছি। কি হয়েছে, এখানে ডাকলে কেন? জানি না কথাগুলো তুমি কিভাবে নেবে, কিন্তু নিজের ভেতরে আর চেপে রাখতে পারলাম না। আমি জানি না যে কিভাবে কথাটা বলবো। কি কথা বলো। জানি না যে প্রেম ভালোবাসা কাকে বলে, জানি না কিভাবে মানুষ প্রেমে পড়ে, কিন্তু মিম, আমি মায়ায় পড়ে গেছি। তোমার ওই দুই চোখের মায়ায় আটকে গেছি। আর আমার সব কিছুতে এখন তুমি বিরাজ করছো। আর আমি তোমাকে নিয়ে এই কয়েকটা দিনে অনেক বেশি ভেবে ফেলছি। এই নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ মিম, আই লাভ ইউ সো মাচ। তুমি আমার বন্ধু, তার বেশি নয়। তোমার জায়গায় অন্য কেউ হলে সোজা হেড স্যারের কাছে নালিশ করতাম, আর নিজেও অনেক অপমান করতাম। এরপর এইসব চিন্তা বাদ দাও, মন দিয়ে পড়ো। উত্তরটা দেবে না? বললাম তো, এসব চিন্তা বাদ দাও। আমার প্রেম ভালোবাসা ভালো লাগে না। এই আমি খুব ভালোবেসে ফেলছি। এসব কথা আর কোনোদিন বললে আমি কিন্তু কোনো কথা বলবো না। এই বলে মিম চলে যেতে লাগলো। আরফান ওর পেছন থেকে হাতটা ধরলো। মিম ওকে ধরার সাথে সাথে একটা থাপ্পড় দিল। এই, তোকে কতবার বলেছি যে আমি ভালোবাসি না? তোদের মতো ছেলেদের এটাই সমস্যা, একটু ভালোভাবে হেসে কথা বললে ভাবিস ভালোবাসে। আমি তোকে একটা ভালো বন্ধু ভেবেছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি। তোদের মতো ছেলেদের মুখ দেখতে ইচ্ছে করে না। আরফান গালে হাত দিয়ে মিমের কথাগুলো শুনেই যাচ্ছে। আর কোনো দিন আমার সাথে কথা বলা প্লাস আমার সামনে আসবি না। যত সব ফালতু ছেলে। তোর কোনো যোগ্যতা আছে? কি পারিস? একটা দিনে তো ঠিকভাবে পড়া পারিস না, শুধুই বাদরামি। মিমের কথাগুলো শুনে কষ্ট হচ্ছে, এভাবে বলল। আর আরফান তো ওকে ভালোবেসেই ছিল। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। আচ্ছা তাইলে আমি মিমের কথাই রাখবো। আজ থেকে নাই আসলাম মিমের সামনে। আরফান আর ক্লাস না করে বাসায় চলে আসলো। আরফানের ব্যাগটা নাজমুলকে আনতে বলল। কি রে, বাড়ি আসলি কেন? কি হয়েছে, মন খারাপ কেন? আরফান কোনো কথা না বলে ওর রুমেই চলে আসলো। এসে শুয়ে পড়লো। আরফানের আলো খুব ভালো লাগে, কিন্তু আজকে আর আলো ভালো লাগছে না। রুমের সব জানলা বন্ধ করে দিয়ে লাইট অফ করে একদম অন্ধকার করে দিল। বালিশে মুখ গুজে কান্না করছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলো আর সেইভাবে না করে দিল। এদিকে স্কুলে কি রে, আজকে ক্লাস ফাঁকা ফাঁকা লাগছে কেন? বাদরটা কই? ম্যাম এসেছিল, আবার চলে গেছে। কি জন্য গেছে? জানি না, আমাকে বললো ব্যাগটা আমার বাসায় রাখতে। আরফানের বাসায় তার আম্মু দরজার কাছে এসে আরফানকে ডাকছে, কিন্তু ও কোনো উত্তরই দিচ্ছে না। এইভাবে বালিশ ধরে কান্না করে যাচ্ছে। আরফান, তাড়াতাড়ি ওঠ, কি হয়েছে বল। কিছু হয়নি, যাও না আম্মু। দরজা খোল। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। কি রে, কান্না করছিস কেন? আর চোখ লাল হয়ে গেছে। আরফান আম্মুর সাথে সবকিছুই শেয়ার করলো। ধুর, এই জন্য কান্না করছিস? সব ঠিক হয়ে যাবে, আর ওর থেকেও ভালো মেয়ে পাবি। যা গিয়ে গোসল করে আয়। আরফান বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে গোসল করলো। অনেকক্ষণ কান্না করেছে তো, তাই মাথা ভার হয়ে আছে। গোসল করার পর একটু হালকা লাগছে। এভাবে এক সপ্তাহ পার করে ফেলেছে, আর আগের মতো মজা করে না। স্কুলে তো যাই না, আর বাসা থেকে বিশেষ দরকার ছাড়া বেরো হতো না। একদিন বিকেলে শুয়ে আছে, এমন সময় কেউ দরজায় ধাক্কা দিল। আরফান দরজা খুলতেই তো অবাক হয়ে তাকিয়ে আছে। আরফান দরজাটা খুলেই, এ কি, মিম এখানে কেন? আরফান তো অবাক হয়ে গেছে, কি বলবে বুঝতেই পারছে না। এই ছাদে এসো, কথা আছে। মিম সোজা ওদের ছাদে চলে গেল। আরফান মিমের পেছনে পেছনে ছাদে চলে গেল। এই চেহারার কি হাল করেছো? আর চুলগুলো তো এলোমেলো কেন? কেন আসছেন এখানে? কেন আসছি মানে? আজ এক সপ্তাহ স্কুলে যাওনি কেন? যাইনি, তা আপনার কি? আর আমার বাসায় কেন আসছেন? আমি তো
আমার চেহারা আপনাকে দেখাতে চাইনি। এই রেগে আছো? আমাদের মতো থার্ড ক্লাস ছেলেদের আবার রাগ? এই সরি বলছি তো। আমি তো আপনার উপর রাগ করি নাই আপু। ওরে শয়তান, আমি তোর আপু লাগি? তো কি? তাহলে সেদিন প্রপোজ করলে কেন? আর স্কুলেও যাও না, বাহিরেও আসছো না। এই কথা বাদে যদি আর কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, না হলে আসতে পারেন। আমার ভালো লাগছে না। আমি তোমার সামনে আছি, তা ভালো লাগছে না? আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি। এই ভালোবাসো তো আমাকে? না, ভুলে যাওয়ার চেষ্টা করছি। মন থেকে ভালোবাসলে শত চাইলেও তাকে ভোলা যায় না। আর তুমি সেদিন একটা কথা বলেছিলে না, যে ভালোবাসা কখন কিভাবে হয়ে যায় সেটা সবার অজানা। তো কি হয়েছে? আমি বুঝেছি তোমার সাথে 1 সপ্তাহ থেকে, আর 1 সপ্তাহ তোমাকে না দেখে বুঝেছি যে ভালোবাসা কি। সেই জন্য তোমার বাসায় আসছি। আপনার কথা শেষ। ভালোবাসো আমাকে? বাসতাম, কিন্তু ভুলে থাকার চেষ্টা করছি। এখন বাসো কিনা বলো, একদম মন থেকে বলবে। বাসি। আমিও ভালোবেসে ফেলেছি তোমাকে। জানো, আমি কয়েকদিন স্কুলে গিয়ে তোমাকে খুঁজেছি প্রচুর। ভাবতাম এই বুঝি সেই বাদরটা আসছে, এসে আবার কোনো বাদরামি শুরু করে দিবে, কিন্তু তুমি আসোনি, আমার থেকে দূরে থাকছো। তুমি তো আমাকে বলেছো দূরে থাকতে। সরি, কালকে থেকে স্কুলে যাব, সামনে পরীক্ষা। আচ্ছা, তাইলে তুমিও কি আমাকে ভালোবাসো? ইয়াহু ও বলে বলে, ইয়াহু ও বললে বললে, মজা মজা মজা। আমাকে পেতে হলে কষ্ট করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সব করতে পারবো তোমার জন্য। আমি তোমার জন্য আকাশের চাঁদ এনে দেব। কিভাবে? একটা বালতিতে পানি দিয়ে তাতে চাঁদ আসবে। ফাজিল একটা। কিন্তু এসব কিছু করতে হবে না। ওগো, তাইলে কি করতে হবে? যদি আমাকে পেতে চাও তাহলে সামনে যে টেস্ট পরীক্ষা, তাতে সাফল্যের সাথে পাশ করতে হবে, আর মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে আমাকে পাবে, না হলে বাই বাই। কি পড়াশোনা? এটা বাদে আর কিছু হবে না? একটা সুযোগ আমি দিলাম, দেখো তুমি কি করবে। হায় আল্লাহ, কয় কি? পড়াশোনা আমার দ্বারা সম্ভব না। সারা বছর লোকের দেখে পাশ করেছি, আর এখন পড়াশোনা করতে হবে? পড়তে বসলেই পৃথিবীর সব আজাইরা কথা মনে আসে। বই নিয়ে বসলেই মোবাইল আমাকে ডাক দেয়। ওই আরফান দেখ, ইউটিউবে নতুন ফাইজলামের ভিডিও দিয়েছে। পড়তে হবে না, পরীক্ষার সময় টুকলি করার নিয়ম শিখিয়ে দেব। আর পড়তে মন বসে না। ওই কি চিন্তা করছো? পারবে না তাই তো? আমি গেলাম। না, আমি পারবো। টেস্টে পাশ করতে পারবো। পাশ করলে আমাকে পাবে, না করলে পাবে না। আর তখন যদি কান্না করতে করতে ইচ্ছামতি নদী ভাসিয়ে দাও, তবুও পাবে না। এটা কিন্তু ঠিক না। আমার মতো একটা কিউটুস শান্ত শিষ্ট ছেলেকে দিয়ে এসব করানো উচিত না। তুমি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বানর। শোনো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, টেস্টে পাশ করলে পাবে, না করলে পাবে না। আচ্ছা ধরো আমি পাশ করেছি, তখন? সেদিন আমি নিজে তোমাকে প্রপোজ করব আর খুব ভালোবাসবো। আর যদি টেস্টে না পাশ করি? আমাকে হারিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি পাশ করে তোমাকে জয় করবই। আগে রাজা মহারাজারা যেমন যুদ্ধ করে তাদের রানীকে জয় করত, আমি তেমন করে তোমাকে জয় করব। হা হা হা। এই ভাষণ বাদ দিয়ে পড়তে বসো। আচ্ছা, এর ভেতরে আমাদের মধ্যে কি? ক্লাসমেট। কি? মাত্র ক্লাসমেট? বেশি কিছু বললে কথাও বলা বন্ধ করে দেব। মিম, ও মিম, আর একটুখানি বাড়িতে দাও। বাচ্চাদের মতো আবদার করো না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলো কি? বলছি কি, তোমার ফোন নাম্বার আর ফেসবুকের আইডিটা দেবে? দাও না প্লিজ প্লিজ প্লিজ। এই এত বাহানা করছো কেন? কিছুই দেব না। দাও না, আমি শুধু পড়াশোনা করে নেব। যেগুলো বুঝতে পারবো না সেগুলো শুনে নেব। ফোন দাও, আমি সেভ করে দিচ্ছি। ফোন আমার নাই। বলো, আমি মুখস্থ করে নিচ্ছি। 0199348 আর কমুন। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে থাইকা আমাকে পাওয়ার জন্য পরিশ্রম শুরু করে দাও। আচ্ছা, এটা কিন্তু ঠিক না। তাহলে আমি আসি। মিম আর আরফান নিচে চলে আসলো। তা মিম নাকি? আরফান তার আম্মুর সাথে মিমকে পরিচয় করিয়ে দিল, আর মিম বাসায় চলে গেল। তা পরিশ্রম করবি তো? তুমি কিভাবে জানলে? সব শুনেছি, আর মেয়েটা যা বলেছে আমি তার সাথে একমত। যা গিয়ে পড়তে বস। আরফান মিমকে পাওয়ার জন্য পড়তে বসলো। বাব্বা, 1.5 ঘন্টা পড়েছি, তাই মনে হচ্ছে আমি 2 চোখ বই নিয়ে পড়তে বসেছি। রাতে কি মিমের নাম্বারে ফোন দিল। কে বলছেন? আমি একজন
সাধু বাবা বলছি। তাই নাকি? আপনি যে আরফান নামে একটা নিরীহ ছেলেকে এভাবে টর্চার করছেন তাতে কিন্তু আপনার ভালো হবে না। ফাজিল, কি মনে করো চিনতে পারবো না? তোমার নাম্বার সেভ করা আছে। কই পেলে নাম্বার? তোমার মতো একটা বাদরের নাম্বার পোস্টারে দেওয়া থাকে। ওই কি করছো? পড়ছি। তুমি কি করছো? পড়া শেষ নাকি? জি। এই এত তাড়াতাড়ি পড়া শেষ? এমন পড়লে কিন্তু পাশ করতে পারবে না। আজকে অনেকক্ষণ বসেছি, আবার কালকে পড়বো। আমার তো সব বই শেষ করা হয়নি। এই তুমি খাইছো? না, এবার খেতে যাব। তাইলে খেয়ে এসো, রাখছি। ফোনটা কেটে দিল। 30 মিনিট পর ফোন দিল। খাওয়া শেষ? হুম। বেশি খেও না যেন, আমার কিন্তু মোটা মেয়ে পছন্দ না। আল্লাহ, এত ফাজিল! আমি বেশি খাই না। ঠিক আছে। আমি আবারও বলছি, পাশ না করতে পারলে আমাকে কিন্তু পাবে না। আর একটু কথা বলি। পাশ করো, তখন আমি সারা রাত আর সারা দিন কথা বলবো। শুভরাত্রি। যা, ফোনটা কেটে দিল। ঘুমিয়ে পড়লো। সকালে তাড়াতাড়ি স্কুলে চলে গেল আরফান। গিয়ে ওর হবু গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে মিম আসলো। এত দেরি করে আসলে কেন? তা আমি কি তোমার মতো তাড়াতাড়ি এসে বসে থাকবো? আমি ঠিক সময়ে আসছি। চলো ক্লাসে চলো। আরফান তার সেই হবু গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ক্লাসে। কিরে বাদর, কই ছিলি এই কয়দিন? ম্যাম, চাঁদে গিয়েছিলাম। তো ফিরে আসলে কেন? আপনার মেয়ের জন্য। কি? জোরে বল। আর আজকে পড়া করেছিস তো? ধরে দেখেন। ম্যাডাম ওকে পড়া ধরলো, মোটামুটি উত্তর দিয়ে দিল। সূর্য আজকে কোন দিকে উঠলো? সাব্বিরের পড়া হয়েছে? আরফানের পড়া হয়েছে। সব থেকে বেশি খুশি হয়েছে মিম। ওর মুখে একটা হাসি দেখলো। এভাবেই ও স্বপ্নটা যেন পূরণ করতে পারে। ক্লাস শেষে টিফিনে আরফান লাইব্রেরিতে বসে আছে। মিম আসলো। এইভাবে পড়াশোনা করো, দেখবে অনেক ভালো ফলাফল আসবে। এইভাবে পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আচ্ছা মিম, যদি আমি ফেল করি তাহলে কি আমি তোমাকে পাবো না? না, তুমি পাশ করবে, মনে ভরসা রাখো। আমি তোমাকে না পেলে মরে যাব। কালকে কিন্তু আরো ভালো করে পড়তে হবে। এই, আমি বেশি পড়লে তো বিজ্ঞানী হয়ে যাব। ওরে ফাজিল! এই মিম, আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি বলো? আমাকে একটু স্পর্শ করবে? এখন আমি আপনাকে কেন স্পর্শ করব? কে আপনি? আগে টেস্টে অ্যালাউ হও, তারপর তোমার সব আবদার পূরণ করব। এভাবে চাপ সৃষ্টি করতে থাকলে আমি মরে যাব তো। চুপ থাকবে। আরফান বাকি ক্লাস করে বাসায় চলে আসলো। কিরে, আজকে পড়া হয়েছে? আম্মু। তোর পড়া হলে তো আমাদের ভাগ দিতে হবে না। এবার থেকে পড়া করিস। তা আর বলতে। আরফান খেয়ে রুমে এসে মিমকে ফোন দিল। হ্যালো। বলো কি করছো? একটা কবিতা বানিয়েছি। কি কবিতা বলো শুনি। মিম ডিম ঠান্ডা পানি, বাকিগুলো বলতে দিল না। কুত্তা, তোর কবিতা রাখ। এই, কি করছো এখন? এই তো দিয়ে আসছি। বিকালে একটু দেখা করবে? না। প্লিজ 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 প্লিজ। কেন? আসলে আমার তো কোনো নোটে অঙ্ক তোলা নেই, তাই তোমার খাতা নোট থেকে আমি একটু তুলে নিতাম, আমার অনেক উপকার হবে, এই আর কি। আমি নোট তোমার বাসায় পাঠিয়ে দিচ্ছি, বাইরে আসা লাগবে না, ভালোভাবে পড়ো। তোমাকে একটু দেখতাম। আমাকে দেখা লাগবে না, দেখার অনেক সময় পাবে। আচ্ছা, রাখছি। আচ্ছা, আর মন দিয়ে পড়ো। আরফান বিকেলে ছাদে একটা বই নিয়ে বসে বসে পড়ছে। হঠাৎ কেউ পেছন থেকে ডাক দিল। আরফান তাকিয়ে তো অবাক হয়ে গেল। আরফান পেছন তাকিয়ে দেখে মিম একটা নোট খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে হা করে তাকিয়েছো কেন? গালে মাছি ঢুকবে। তুমি বললে যে দেখা করবে না, তা বলেছিলাম, কিন্তু নোট খাতা চাচ্ছিলে তাই দিতে আসলাম। আচ্ছা, দাও তাহলে। এই নাও। মিম চলে যেতে লাগলো খাতাটা দিয়ে। এই, একটু থাকো না আমার পাশে, কয়েকটা অঙ্ক বুঝিয়ে দাও। আচ্ছা, কোনগুলোতে সমস্যা? সবগুলো। আমি তো কোনো অঙ্ক পারি না। মিমুকে 2-3টা নিয়মের অঙ্ক শিখিয়ে দিল। বুঝতে পারছো তো? আমি তো তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারি না। ফাজলামি বাদ দাও। বুঝতে পারছি। কালকে আম্মু পড়া ধরলে বলবে। আচ্ছা, আমি এভাবে পড়লে পাশ করব তো? নিশ্চয়ই। আচ্ছা, যদি ফেল করি তাহলে তো আমি তোমাকে পাবো না, বলো। কথা তো তাই। আমি চলে যাচ্ছি, তুমি থাকো, মন দিয়ে পড়ো। আচ্ছা।
আরফান সন্ধ্যায় বেশ কিছুক্ষণ পরে তারপর মিমকে ফোন দিল। পড়া শেষ নাকি? হুম, খেয়ে শুয়ে পড়ো, আমার ঘুম আসছে। একটু কথা বলি। না, পরীক্ষা দাও, পাশ করো, তারপর দেখবো কেমন কথা বলতে পারো। শুভরাত্রি। ধুর, এভাবে চলতে চলতে পরীক্ষার দিন চলে আসলো। আজকে আরফান পরীক্ষা দিতে যাচ্ছে। বাসা থেকে আম্মুর দোয়া নিয়ে চলে গেল। প্রস্তুতি মোটামুটি ভালো। একটু পরে মিম আসলো। মিম, খুব চিন্তা হচ্ছে। বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দাও। পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রশ্ন দিচ্ছে মোটামুটি কমনই পেরেছে। লিখেছেও ভালো। স্যারদের কোনো মায়া দয়া নেই, একটুও সুযোগ দিল না। আরফান পরীক্ষা দিয়ে মিমের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু মিম ওর আম্মুর সাথেই চলে গেল। এভাবেই সব কয়টা পরীক্ষা দিল। পরীক্ষার মধ্যে মিমের সাথে তেমন কথা হতো না। মোটামুটি ভালোভাবেই পরীক্ষা দিল। আজকে প্র্যাকটিক্যাল দিতে এসলো। একটু পরে মিম আসলো। এই পরীক্ষা কেমন হলো তোমার? তোমার কেমন হয়েছে? ভালো। আচ্ছা, দেখা যাক রেজাল্টের দিন কেমন হয়। মিম যদি ফেল করে তাহলে তো আমাকে ভুলে যাবে। কেন, ভরসা হয় না? আমার ইংরেজিটা একটু খারাপ হয়েছে। দেখা যাক, তবে ফেল করলে যা বলা ছিল তাই হবে। আচ্ছা, ভুলে থাকতে পারবে? কেন পারবো না? আর তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছে, তা তুমি যদি সুযোগ কাজে লাগাতে না পারো তাহলে আমার কোনো হাত নেই। তবে তুমি নিশ্চয়ই পাশ করবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাসায় আসলো। আরফান বিকেলে মিমকে ফোন দিল। এই মিম, চলো আজকে একটু ঘুরতে যাই। না, আগে ফলাফল দেখব, তারপর আমি তোমার সব চাহিদা পূরণ করব, তার আগে না। মিম ফোনটা কেটে দিল। আমারও ভুল হচ্ছে, এত বেশি মায়ায় জড়ানো উচিত হচ্ছে না। যদি ফেল করি তাহলে তো আমি মিমকে পাবো না, তখন খুব কষ্ট পাবো। আমি পাস যদি করতে পারি তাহলে মিমের সামনে যাব, তার আগে না। আজ 2 দিন হয়ে গেল আরফান মিমের ফোনে একবারও ফোন দেয়নি। কষ্ট হলেও বুকে কষ্ট চেপে রেখেছে। রাতে শুতে আসছে আরফান, এমন সময় মিম ফোন দিল। 2বার ফোন দেওয়ার পর রিসিভ করলো আরফান। ওই আর ফোন দাও না কেন, কি হয়েছে? মায়া কাটাতে শিখছি। মানে কি? রাখছি। কেন? আমি যদি ফেল করি তাইলে তো তোমাকে পাবো না, আর তখন খুব কষ্ট হবে, সেজন্য আগে থেকে সরে যাচ্ছি। ও আচ্ছা, ভরসা হয় না। হয়, তবুও খাতা তো আমি দেখছি না, সেজন্য কিছু বলা যাচ্ছে না। ঘুমাও। মিম কিছু বলতে চাইলেও আরফান আর কিছু না শুনেই ফোনটা কেটে দিল। মিমের কথা ভাবছে। আচ্ছা, আমি পাস করব তো? যদি পাস না করি তাহলে তো আমি মিমকে হারিয়ে ফেলবো। আচ্ছা, মিমের সাথে তো আমার পরিচয় মাত্র কয়েকটা দিনের, তা এত ভালোবেসে ফেলছি কিভাবে? এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লো। সকালবেলা নাজমুলের ফোন আসলো। কি হয়েছে? দোস্ত, আজকে মেঘলাকে দেখেছি কোথায়? মার্কেটে। তুই এই জন্য সাত সকালে ফোন দিয়েছিস? দোস্ত, মেঘলার জন্য খুব মন খারাপ হয়ে গেছে। ধুর মিয়া, আমি বাঁচি না নিজের জ্বালায়, আর আসছে লোকের বউ নিয়ে। আরফান রাগ করে ফোনটা কেটে দিল। সকালে ফ্রেশ হয়ে রাস্তার দিকে গেল। চায়ের দোকানে বসে আছে আরফান, এমন সময় নাজমুল আসলো। কি রে? দোস্ত, আমি মেঘলাকে ছাড়া বাঁচবো না। আমি মেঘলাকে না পেলে ফিনাইল খেয়ে নিজেকে শেষ করে দেব। দোস্ত, তুই মোটা, বেশি ফিনাইলে একটু বেশি খাস। তুই এমন করে বলতে পারলি? একে মেঘলার জন্য মেরে যাচ্ছি। তোর ওই শরীর কত মেঘলা আসবে যাবে, চিন্তা করিস না। আমি যদি পাস করতে পারি তাইলে মিমকে পাবো, আর মিমের চাচা তো কিছু বোন আছে, ওখান থেকে একটা তোকে দেব। সত্যি দিবি? আমি দোয়া করি তুই পাস করিস। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি মোটা মেয়ে নেব না। আমি মোটা আর আমার বউ মোটা হলে ভ্যান বা রিক্সাতে একসাথে যেতে পারবো না। আচ্ছা শালার লুইচ্চা, এখনই একটা মেয়ের জন্য কান্না করছিলিস, আর একটা দেব বলেছি, অমনি কেমন মেয়ে নেবে তার বায়না করেছিস। আরফান বাসায় আসলো। একটু পরে দেখি মিম ফোন দিচ্ছে। কিছু বলবে? এই কথা বলছো না কেন? আসলে আমিও কথা বলতে চাইছি, তোমার সাথে কথা না বলে আমিও খুব কষ্টে আছি, কিন্তু কি করব বলো, রেজাল্ট না দিলে আমি কিছু বলতে পারছি না। যদি ফেল করি তাহলে তো আর পাবো না, তখন খুব কষ্ট হবে। এই দেখে নিও তুমি পাশ করবে। পাশ করলে তো তোমাকে পাবো, তখন খুব কথা বলবো। বাই। মনটা তো চাচ্ছে যে মিমের সাথে কথা বলুক, কিন্তু যদি পাস না করতে পারে তাহলে তো মিমকে পাবে না। এসব ভাবতে ভাবতেই নাজমুল আবারও ফোন দিল। কি হয়েছে?
দোস্ত, যে মেয়েটা দিবি মেঘলার থেকেও বেশি সুন্দরী চাই। আমি মেঘলাকে দেখিয়ে দেব আমাকে হারিয়েও কি ভুলটা করেছে। ওর কথা শুনে আরফানের রাগে গা চলে যাচ্ছে। শয়তান, আমি মরছি আমার চিন্তায়, আর ও কেমন কি নেবে তাই নিয়ে ব্যস্ত। এভাবেই চলতে লাগলো। 2 দিন পার হয়ে গেল। আজ 10টার সময় রেজাল্ট প্রকাশ করার কথা। আরফান 9টার দিকে স্কুলে গেল। স্কুলে গিয়ে দেখে মিম ওর দিকে ছুটে আসলো। মিমোর নিকটে এসে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখে মুখে চিন্তা। একদিনও তো খোঁজ নিলে না এই 1 সপ্তাহে। আজকের বিপদ যদি কেটে যায় তখন দেখবে। খুব টেনশন হচ্ছে? হুম। চিন্তা করো না, সাফল্য আমাদেরই হবে। জানি না, টেস্টের রেজাল্ট স্যারেরা একটু পর পাবলিক করে দেবে। আরফান ভয়ে ভয়ে লাইব্রেরিতে গিয়ে বসলো। আল্লাহ, আমার দিকটা একটু দেখো। দোয়া দরুদ পাঠ করছে। একটু পরে রেজাল্ট প্রকাশ করলো, কিন্তু কি হয়েছে আরফান জানে না। আরফান চিন্তায় দেখলোও না। লাইব্রেরিতে বসে আছে মাথা নিচু করে। একটু পরে মিম আসলো। মিমের মুখটা মলিন। সরি, আমাকে আর তুমি পেলে না, সুযোগটা হারিয়ে ফেললে। মিমের কথা শুনে আরফানের মাথায় আকাশ ভেঙে পড়লো। ভালো থেকো। আকাশ কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে যেতে লাগলো। এমন সময় মিম ওর হাতটা টেনে ধরলো। এই কই যাচ্ছ? পারলাম না তোমাকে পেতে, তাই চলে যাচ্ছি। তুমি ভয় পাইছো আর আমার কথা বিশ্বাস করেছো? মানে? মিম আরফানের সামনে এসে একটা গোলাপ দিয়ে আমাকে তোমার জীবনসঙ্গী বানাবে? আমাকে তোমার ওই ফাজলামিটা দেখার সুযোগ দেবে? আই লাভ ইউ। আমি তো ফেল। তুমি পাশ করেছো এবং অনেক ভালো রেজাল্ট করেছো। আরফান কি বলবে কিছুই বুঝতে পারছে না। তুমি পাশ করে আমাকে পেয়েছো। মিমের দিকে তাকালো। দেখে মিম 32টি দাঁত বের করে হাসছে। খুব সুন্দর লাগছে। আই লাভ ইউ। লাভ ইউ টু। দেখেছো, তুমি চেষ্টা করেছো আর পেয়েছো। খুব চিন্তায় ছিলাম। আরফান মিমের হাতটা ধরলো। এই টেস্টে পাশ করেছো, তাই কি এসএসসিতেও ভালো রেজাল্ট করতে হবে? আচ্ছা, নিশ্চয়ই আমি আরো ভালো করে পড়বো। আরফান আস্তে করে মিমের দিকে এগিয়ে যেতে লাগলো। আফরান, আমার কিন্তু এসব পছন্দ না। আচ্ছা, বুঝতে পারিনি। বাহিরে চলো। চলো। আরফান যেতে লাগলো, কিন্তু আচমকা ওকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়ে দৌড় দিল। বাইরে আসলো ম্যাম। কিরে, তুই পাশ করলে কিভাবে? ম্যাম, আমার কাছে দৈত্য আছে যে আমার সব কিছু লিখে দিয়েছে, তাই পাশ করেছি। তুই শোধরাবি না। হবু শাশুড়ি মা, দেখোই না কি হয়। আরফান বেরিয়ে আসলো। দোস্ত, আমিও পাশ করেছি, তুইও পাশ করেছিস। মিম তোর হলো, এবার আমার একটা হিল্লে করে দে। আচ্ছা, আমি মিমের সাথে কথা বলে দেখছি। আরফান বাসায় গেল। ও পাশ করেছে এটা শুনে তার আম্মু ব্যাপক খুশি হয়েছে। আরফান রুমে শুয়ে আছে, মিমকে ফোন দিল। এই কি করছো? এই তো শোনা, তোমার কথাই ভাবছি। খাইছো? খেয়েছি। তুমি খেয়েছো সোনা? হুম। আচ্ছা মিম, আমি যদি পাশ না করতাম তাইলে কি আমাকে ছেড়ে চলে যেতে? মোটেও না। ভালোবেসেছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? তুমি বললে যে আমি ফেল করলে আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে পাশ করানোর জন্য বলেছিলাম সোনা পাখি। ওরে চিটার, এভাবে আমাকে কষ্ট করালে? শোনা, এতে তো তোমার ভালো, আর আমার জন্য একটু কষ্ট করতে পারবে না? এই, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? কখনোই না। তুমিও যেন আমাকে ছেড়ে যেও না। এভাবে খুনসুটি ভালোবাসার মধ্যে দিয়ে চলছে। এসএসসি পরীক্ষা দিল, ফলাফলও আসলো সন্তুষ্টিজনক। এবার কলেজে ভর্তি হবে ওরা। একদিন বিকেলে এই চলো তো, আজকে বিকেলে একটু ঘুরতে যাই। টাকা নেই আমার। কিপটা, চলো, টাকা লাগবে না। আচ্ছা এসো। আরফান আর মিম বিকালে বেরোতে বের হলো। আচ্ছা, আমরা বিয়ে করব কবে? আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর। এই, আমাকে কি তুমি কোলে তুলে নিয়ে যাচ্ছ? বলি কি আর বোঝো কি? আমাকে বোঝাতে হবে না। এটা কি করলে? আমার সোনাকে একটা পাপ্পি দিলাম। কেন দিলে? ভালোবাসি যে, তাই দিলাম। আমিও তো ভালোবাসি। এই কোনো দুষ্টুমি করো না জানো, এটা কিন্তু পাবলিক প্লেস। আমি কি দুষ্টুমি করতে পারি? আমি তো খুব ভালো। ওলে বাবালে, আমার বাবুটা খুব ভালো আর আমাকে খুব ভালোবাসে। আরফানের নাক টিপে দিয়ে মিম যখন ওর নাকটা টিপে দেয় তখন ওর খুব ভালো লাগে। এই চলো, বাড়ি যাব। আচ্ছা চলো। আরফান মিমকে বাসায় পৌঁছে দিতে গেল। মিমকে রাস্তার দিকে নিয়ে গিয়ে আরফান তো অবাক। ম্যাডাম। মিমদের বাসার সামনে গিয়ে দেখে ম্যাডাম দাঁড়িয়ে আছে। আরফান প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। আরফান ভয়ে মিমের হাত চেপে ধরলো। ভয় নেই, আমি আছি। কিরে আরফান, তুই তাহলে সেই ছেলে যে রাতে ফোন দিয়ে কথা বলতিস?
আম্মু আমি আফরানকে ভালোবাসি আর আফরানকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোদের তো লেখাপড়া এখনো শেষ হয়নি, হলে আমি নিজে তোদের বিয়ে দেব। ধন্যবাদ আম্মু। দেখেছো আমার আম্মু আমার সব কথা শোনে। আরফান, তুমি বাসায় যাও। আরফান বাসায় চলে আসছে। ও মজা মজা মামুনি, আমার প্রেমে গ্রিন সিগন্যাল চলেছে। আরফান এটা বলে ডান্স দিতে দিতে বাসায় আসছে। রাস্তায় নাজমুলের সাথে দেখা। কি রে, এভাবে লাফাচ্ছিস কেন? আমার প্রেমে লাল সিগন্যাল জ্বলে। ও জ্বলে রে। মানে কি? ম্যাডাম আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। দোস্ত, ও দোস্ত, তোর তো হয়ে গেল। আমার দিবি বলেছিলি যে, কি? ওই যে মিমের চাচাতো কোনো বোন থাকলে। বিয়ের পর আমি গেলে তোকে নিয়ে যাব, তখন একটা বেছে নিস। দোস্ত আমি তো এখন প্রেম করব, একটা দে দোস্ত। এখন একটা আছে তোর মতো মোটা কিন্তু। তাও দে, আমি কথা বলবো। শালা লুচ্চা, কত বড় ফাজিল! প্রেম করবে তো করবে। আমি একটা হিজলার নাম্বার দিলাম, রাতে ফোন দিবি, আমি রাতে সব বলে দেব। আচ্ছা। আরফান বাসায় চলে আসলো। আরফান আম্মুকে সব বলল। তার আম্মু শুনে খুশি হলো এবং ওর ইচ্ছাতেই সব হবে। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লো। মিম ফোন দিল। হ্যালো, ও কে বলছেন? আফরানের বউ। তাইলে আমি কে? তুমি আমার সোনা পাখি। কি করছো সোনা পাখি? আমার সোনা পাখির কথাটা ভাবছি। এই আমার কপাল দেখছো? তোমাকে চাইলে আমার তোমাকে পাচ্ছি। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। আচ্ছা ডিম থুকু মিম। এই আমাকে মোটেও ডিম বলবে না। বলবো। বলবে না। এই আমার বউকে আমি যা ইচ্ছা তাই বলবো। ডিম বলবো, আন্ডা বলবো, পাগল বলবো, আমার মন যা চাই তাই বলবো। আমার ইচ্ছা হলে মাইট দিব, আবার ভালোবেসে বুকে টেনে নিব। আই লাভ ইউ। লাভ ইউ টু। এইভাবে সারা জীবন ঝগড়া করে যাব। আচ্ছা এই শোনা, আমার ঘুম পাচ্ছে। আমারও। ঘুমাও। আরফান ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লো। একটু পরে অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। কে বলছেন? আসসালামু আলাইকুম বলছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। কালকে আমার সাথে একটু দেখা কর। আচ্ছা ঠিক আছে। 10টার সময় স্কুলের সামনে আসিস। আচ্ছা ঠিক আছে ম্যাম। মিম যেন না জানে। আচ্ছা। আরফান শুয়ে পড়লো। আচ্ছা ম্যাম কি জন্য দেখা করতে বলেছে? আরফান তো ভেবেই পাচ্ছে না। তোর ম্যাম তো রাজি হয়েছে, তো চিন্তা কি। সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরের দিকে আসলো। ওদিকে মিমের বাসায়। মিম, তুমি কি সত্যি আরফানকে ভালোবাসো আর আরফানকে বিয়ে করতে চাও? আরফান ছেলেটা ভালো না। আমি খোঁজ নিয়ে দেখলাম ও মেয়েদের নিয়ে খেলা করে। কয়েকজন আমাকে বলল তারা হয়তো মিথ্যা বলেছে। আম্মু আফরান মোটেও অমন না, তোমার ধারণা ভুল। আচ্ছা, আরফানের সাথে বিয়ে দেব, যদিও আরফানের থেকে 1000 গুণ ভালো ছেলে আমার দেখা ছিল। আমি তাদের মানা করে দেব। আচ্ছা আম্মু, আমার আম্মুই বেস্ট। আরফান 9টার দিকে স্কুলের দিকে গেল। ম্যাম ওকে একটা গাছতলায় ডাকলো। ম্যাম বলুন কি হয়েছে? আমার মেয়েটাকে তো বশ করে নিলি। কি বলছেন ম্যাম? কেন বশ করতে যাব? আমি তোর মতো একটা বাদুড়, একটা কেয়ারলেস ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। ম্যাম আপনিও কি মজা করছেন? আপনি যে কালকে বললেন আমাকে আপনার জামাই বানাবেন। মিম ছিল বলে বলতে পারি নাই। আমি মিমের সব কথা রাখছি, আর আমি চাই না যে মিম তোর মতো একটা ছেলেকে বিয়ে করুক। আমি মিমকে নিজের থেকে বেশি ভালোবাসি আর মিমকে খুব সুখে রাখবো। আপনি দেখে নিয়েন। লাগবে না, আমি তোকে পছন্দ করি না, আর আমি মিমের বিয়ে অন্য এক জায়গাতে ঠিক করে রাখছি, আর আমি চাই মিমের সেখানেই বিয়ে হবে। আমি তোর কাছে হাত জোর করে বলছি, মিমের সামনে তুই আসিস না। ম্যাডামের কথা শুনে ওর মাথা ঘুরছে, চারপাশে অন্ধকার লাগছে। কি বলবে? তুই প্লিজ আর মিমের সামনে আসিস না। আমি মিমের মা হয়ে তোর কাছে অনুরোধ করছি, মিমের জীবন থেকে চলে যা, আর মিমের সামনে আসিস না। ম্যাম মিম আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যদি এখন চলে যাই, মিম সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে আর অন্য কাউকে আমার জায়গাতে বসাবে না। তুই আমার মিমের জীবন থেকে চলে যা। আসলেই আমি যদি বলি মিম আমার সাথে পালিয়ে যাবে, কিন্তু মায়ের থেকে মেয়েকে আলাদা করব না। আমি চলে যাব। আচ্ছা ম্যাম আমি চলে যাব, কিন্তু চলে গেলেও মিম আমাকে ভুলতে পারবে না। সেজন্য আমি এমন কাজ করব যে মিম আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে আর আপনাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে। তোর কাছে আমি ঋণী হয়ে থাকবো। তুই চলে যা মিমের জীবন থেকে। ম্যাডাম আমাকে কয়েকটা দিন সময় দিন,
দেখবেন মিম নিজে আমাকে ঘৃণা করবে আর আমাকে ভুলেও যাবে। আচ্ছা, কিন্তু আবার উল্টোপাল্টা কিছু করিস না। ম্যাম আমি খুব ফাজিল, কিন্তু কাউকে কষ্ট দেই না, কথা দিলে কথা রাখি। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। আরফান যাকে ভালোবাসলো আজ থেকে তার সাথেই অভিনয় করবে শুধু দূরে হওয়ার জন্য। খুব কান্না পাচ্ছে। আরফান মন থেকেই তো মিমকে চেয়েছে, কিন্তু পেল না। হয়তো ওর নিয়তি ঠিক ছিল না, তাই পেল না। আরফান বাসায় যাচ্ছে দেখি মিম ফোন দিল। নাম্বার আর মিমের ছবি স্ক্রিনে আসতেই খুব কষ্ট লাগলো। কি করবে? মন তো চাচ্ছে এখনই ফোনটা রিসিভ করে বলতে খুব ভালোবাসে, ছেড়ে যাব না। 3-4 বার ফোন দেওয়ার পর রিসিভ করে বলল, এই আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। একটু কথা বলি। কেন, সবসময় কি কথা বলতে হয়? আরফান ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে বাসায় আসলো। আম্মু জানলে কষ্ট পাবে, সেই জন্য একটু স্বাভাবিক হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লো। তখন মিম আবার ফোন দিল। এই এবার ফ্রি হয়েছো? আমার ঘুম পাচ্ছে, রাতে কথা বলবো। ফোনটা বন্ধ করে শুয়ে পড়লো আরফান। কি করবে ও? ইচ্ছে করছে এখনই ফোন দিয়ে বলতে। সারা বিকেল কান্না করলো। সন্ধ্যায় মিম ফোন দেবে সেই জন্য মিমের কাছে যে নাম্বার দেওয়া সে নাম্বারে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে রেখে দিল, যাতে মিম ফোন দিলে ফোন ওয়েটিংয়ে পায়। এভাবেই রাত 9:40 পর্যন্ত রেখে দিল। 9:41 মিম ফোন দিল। এই এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? কই, কারোর সাথে না। মিথ্যা কেন বলছো? 3-4 ঘন্টা ধরে কার সাথে কথা বলতেছিলে? একটা বন্ধুর সাথে। বন্ধুর সাথে কেউ এতক্ষণ কথা বলে? আমি বলি তোমার কোনো সমস্যা? আমাকে বলছো তুমি? মোটেও না। আমি কার সাথে কি কথা বলছি তা নিয়ে তোমার এত ব্যথা কেন? আরফান মিমকে ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দিল। খুব কষ্ট লাগছে মিমের সাথে এভাবে কথা বলে ওর। রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠেই ছাদে বসে আছে। পেছন থেকে কেউ ওকে ডাক দিল। তাকিয়ে দেখে মিম। মিমকে দেখে ওর ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। এই কি অবস্থা? এইভাবে বুনোর মতো চুল করে আছো কেন? যাও ফ্রেশ হয়ে এসো। কি দরকার আমার বাসায় চলে আসলে যে? চলো ঘুরতে যাব। এখন পারবো না, আমার একটা জরুরি দরকার আছে, পরে যাব। এই বলে বাসা থেকে বের হয়ে আসলো। খুব কষ্ট হচ্ছে। মিমও মনে হয় ওর ব্যবহারে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু ওর তো কিছু করার নেই। আরও অ্যাভয়েড করতে হবে যাতে করে ওকে ঘৃণা করে। মিমের চোখে খারাপ হওয়ার জন্য সব প্রকার বাজে কাজ করলো আরফান সামনে দাঁড়িয়ে আছে। একটু পরেই দেখে মিম ওদের বাসা থেকে বের হলো। কিছু দূরে যেতেই আরফান মিমকে দেখার জন্য একটা সিগারেট খেতে লাগলো। আস্তাগফিরুল্লাহ। মিম ওকে দেখতে পেয়ে, এই তুমি সিগারেট খাচ্ছো? খুব মজা, তুমি খাবে? এই সরাও সিগারেট। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। আর কোনোদিন যেন সিগারেট স্পর্শ করবে না। আমার ইচ্ছে, আমি খাবো। এই শোনো, এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে। পরে কথা বলবো, আমি বাসায় যাব। এই বলে আরফান চলে আসলো। মিমরে আমাকে ক্ষমা করে দিস। কলিজা ছিল তুমি আমার, আর সেই কলিজায় কষ্ট লাগলে কি আর ভালো থাকা যায়? এভাবে মিমকে অ্যাভয়েড করে নিজের ভেতরটা নষ্ট করে দিচ্ছে। দুপুরে বাসায় এসে শুয়ে পড়লো আরফান। ওর ভেতরটা একদম শেষ হয়ে যাচ্ছে। একটু পরে দেখে মিম ফোন দিল। 2বার ফোন দেওয়ার পর রিসিভ করলো। কি বলবে, ব্যস্ত বলো। না এমনি ফোন দিলাম আর কি। ফোনটা কেটে দিয়ে কাস্টমার সার্ভিসের ফোন দিয়ে 10-15 মিনিট সময় পার করলো। ফোন কাটার সাথে সাথে মিমের ফোন আসলো। এই এত কথা কার সাথে বলো তুমি? কারোর সাথে না, পরে কথা বলবো, ঘুম পাচ্ছে। বলছি বিকেলে নদীর ধারে যাচ্ছি, তুমি এসো কিন্তু। না, আমি বিকেলে আম্মুর সাথে একটা জায়গাতে যাব। ফোনটা কেটে দিয়ে আরফানের একটা বান্ধবী জিনাতকে ফোন দিল। একটা হেল্প করবি? আমার মিথ্যা গার্লফ্রেন্ড হবি কিছু সময়ের জন্য? আরফান জিনাতকে সব খুলে বলল। পারবি অভিনয়টা করতে? কিছু হবে না, তুই বিকালে নদীর ধারে আসিস। বিকেলে নদীর ধারে জিনাতের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে জিনাত আসলে আরফান জিনাতের হাত ধরে হাঁটতে লাগলো। জিনাতের গা ঘেঁষে হাঁটতে লাগলো, যাতে করে যে কেউ দেখে বুঝতে পারে ওরা সেই। আরফান খেয়াল করলো দূরে মিম আসছে। জিনাত, মিম আসছে কিন্তু। না রে, মায়ের কাছ থেকে মেয়েকে আলাদা করব না। আরফান জিনাতের সাথে একটা বেঞ্চে বসলো। ইচ্ছার বিরুদ্ধে খুব ক্লোজ হয়ে বসলো। মিম ওকে দেখে ফেললো। দেখে অবাক হয়ে বলল, আফরান কে এই মেয়ে? আর ওর সাথে কি করছো? এই এই তোমার দরকারি কাজ? এর নাম জিনাত। তা আমি কি করব?
তুমি একটা মেয়ের সাথে এইভাবে বসে আছো কেন? আরফান মিমকে একটু সাইডে নিয়ে গেল। তুমি ওর সাথে কি করছো? ও আমার সাথে রিলেশন করতে চাইছে তাই আসছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে ওর সাথে কেন? আমি তো তোমাকে বিয়ে করব, তার আগে ওকে একটু নেই। প্রেম করলে দোষ নেই, বিয়ে তো তোমাকেই করবো জানেমান। মিম আরফানকে কতগুলো থাপ্পড় দিল। লুচ্চা, আম্মুর কথাই ঠিক, তোর চরিত্র ভালো না। ভুল আমারই, তোকে ভালোবাসতে গেছিলাম আর খুব ভালোবেসেছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি। তোর মতো জানোয়ারের মুখ আমি দেখতে চাই না, কোনোদিন আমার সামনে আসবি না। এটা বলেই মিম কান্না করতে করতেই চলে লাগলো। মিম চলে যাচ্ছে আরফানের থেকে অনেক দূরে, নিজের বুকের ভেতর থেকে যেন কলিজাটা কেউ আলাদা করে নিয়ে যাচ্ছে। দেখিস, আজ থেকে মিম আমাকে খুব ঘৃণা করবে। না, কিসের কষ্ট? আমার কপালে নেই, থাকলে যেত না। এই বলে মিম বাসায় গিয়ে কান্না করে। কি রে, তুই কাঁদছিস কেন? আম্মু, তোমার কথাই ঠিক, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আফরান একটা চরিত্রহীন ছেলে। আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। আচ্ছা দেখবি, আমি যেখানে দেব সে তোকে খুব সুখে রাখবে। এদিকে আরফান বাসায় এসে আম্মুর সাথে সবকিছু শেয়ার করলো। আরফানের আম্মু ওর কথা শুনে অবাক। মন খারাপ করিস না, যে তোর ভাগ্যে থাকবে তাকেই তুই পাবি, তার বাহিরে কিছুই না। তুই মিমের কথা ভুলে যা। ভুলতে পারবো না, কিন্তু আম্মু, আমি এখানে আর থাকতে চাই না। আমি আমাদের অফিসের পাশে যে বাসা আছে সেখানে থাকবো। আমি এখানে থেকে মিমকে দেখে নিজেকে সামলাতে পারবো না। তাই যাব, তুই তো যেতে চাইতিস না। আমাদের তো ওইখানেই সব, তোর জন্য এখানে আছি। যা, গুছিয়ে নে, আমরা কালকেই চলে যাব। আরফান রুমে এসে ম্যামকে একটা কল দিল। ম্যাম, আজকে থেকে মিম আমাকে ঘৃণা করবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছেলের সাথে মিমের বিয়ে দেন। তবে মনে রাখবেন, আমি মিমকে সারা জীবন ভালোবেসে যাব। যদিও পাবো না, তবুও দূর থেকে ভালোবাসবো। আরফান এই বলে ফোনটা কেটে দিল। তারপর দিন ওরা ওদের বাসা থেকে চলে আসলো শহরে। মিমের থেকে অনেক দূরে চলে আসলেও মনটা মিমের কাছেই রয়েছে। আরফান মিমের থেকে দূরে আছে 3 বছর হয়ে গেল। এখন একটু স্বাভাবিক হলেও প্রতিদিন মিমের কথা মনে আসে। এখন আরফান আব্বুর সাথে জব করে আর সাথে লেখাপড়া। বুক ভরা কষ্ট নিয়ে আরফান বর্তমানে সময় পার করে যাচ্ছে। এই 3 বছর আছে মিমকে ছাড়া। মিম তো এখন ওকে ঘৃণা করে, আর নিশ্চয়ই মিমের বিয়ে হয়ে গেছে, সে খুব সুখেই আছে। আরফানও চায় মিমকে ভুলে যেতে, কিন্তু মিম ওর প্রতিটা শিরায় শিরায় মিশে আছে, চাইলেও ভুলে যাচ্ছে না। আরফান মনটা ভালো রাখার জন্য সবসময় কাজের ভিতরেই রাখে। এভাবে কষ্টের ভিতর দিয়ে হাসি মুখে সবার সাথেই মিশলেও প্রতিদিন রাতে প্রচুর ফোন আসতো। একদিন অফিস থেকে বাসায় আসছে, পেছন থেকে কেউ ওকে ডাকছিল, কিন্তু ও শুনতে পেল না। আরফান বাসায় আসার পরে, আরফান, আমাদের ওপরের তলায় তো কেউ থাকে না, সেজন্য ভাড়া দিলে কেমন হয়? ভালো হয় দিয়ে দাও, নয়তো আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আজকে একজন আসছিল, তাহলে তাদের হ্যাঁ বলে দেই, কালকে আসুক। আচ্ছা। আরফান গিয়ে খেয়ে রুমে শুয়ে পড়ল। শুয়ে ফোনে মিমের ছবিগুলো দেখছে। কতই না রোমাঞ্চকর দিন ছিল। মিমের হাসিটা কত সুন্দর ছিল। মিমের মুখে ঠোঁটের পাশে যে তিল ছিল সেটা ওকে পাগল করে দিত। মুখে তিল থাকা মেয়েগুলো অনেক কিউট হয়, কিন্তু আরফান হয়তো লোকের বউয়ের ছবি দেখছি এখন। আরফান বিকালে পার্কে বসে আছে, ওর পেছন থেকে কেউ ডাক দিল। আরফান তাকিয়ে অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি এখানে? আমি কি আবার কোনো ভুল করলাম? আরফান, তুমি এখানে থাকো? কত খুঁজেছি তোমায়, তুমি জানো? ম্যাডাম, আমি তো আপনার কথা রেখেছি। আমি মিমের থেকে অনেক দূরে চলে আসছি। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। মাফ করবেন, আপনি কোনো ভুল করেন নাই। আরফান সোজা চলে আসলো। ম্যাডাম ওকে অনেকবার ডাকলেও ও পিছনে তাকায়নি, কারণ ম্যামের সাথে কথা বললে মিমের কথা জিজ্ঞেস করে ফেলতো, কিন্তু ও ভুলে যেতে চায়। আরফান বাসায় চলে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। আরফান রুমে শুয়ে আছে। আজকে ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। ম্যাম আসছে, তার মানে মিমও আসতে পারে। মিম কি এই শহরে আছে? মিম যদি মিমের সামনে যায় তাহলে কি মিম আমাকে ক্ষমা করে দেবে? হয়তো দেবে না।
এসব 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে গেল। আজকে আবার ওদের বাসায় নতুন ভাড়াটিয়া আসবে। অফিসের কাজ শেষ করে বাসায় আসলো। নতুন ভাড়াটিয়া আসছে, পরিচয় হয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। আরফান ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে চলে গেল। আরফান উপরে গিয়ে দেখে ম্যাম, কিন্তু ম্যাম এখানে কেন? ম্যাডাম, আপনি এখানে? আরফান, তুমি কালকে আমার কথা না শুনে কেন চলে গেলে? আর তুমি এখানে? এটা আমাদের বাসা, আর আপনি এখানে কেন? আমি ভাড়াটিয়া। এটা তাইলে তোমার বাসা? হুম। আজকে আমার সব কথা শুনতে হবে। বলুন কি কথা। আমি কি আর কোনো অন্যায় করেছি? না, অন্যায় করেছি আমি। ভুল বুঝেছি তোমাকে। না, আমি খারাপ। আপনি তো ভালো পাত্রের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। তারা কেমন আছে? মেমের বিয়ে দিই নাই। আর ভালো ছেলে আমার চোখে তুমি। আমি খুব ভুল করেছি। কি, মিমের বিয়ে দেননি? না, আমি যে ছেলেকে পছন্দ করেছিলাম সে ভালো না, আর আমি সেজন্য মেমের বিয়ে দিই নাই। আমি ওকে এখনো লেখাপড়া করাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি এখন ক্ষমা চাই তাইলে আমার মেয়েকে বিয়ে করবি? কি বলছেন এসব? যা বলছি তাই বল। কিন্তু মিম যে তোকে খুবই ঘৃণা করে, কিন্তু প্রতিদিন কান্না করে। ও আরফান, তুই আবার মিমকে হাসি খুশি করো। আর তুমিও তো কেমন কাবু হয়ে গেছো। না, আমি বলেছিলাম মিমের থেকে দূরে থাকবো, তাই করছি। আপনারা যখন বাসা ভাড়া নিয়েছেন থাকেন, আমি চলে যাব। আরফান চলে গেল, কিন্তু ম্যাম ওর হাত দুইটা ধরে, আরফান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই। আমি মনে করছি তুমি দুষ্টু এবং বেখেয়ালি ছেলে, কিন্তু আমার মেয়ের জন্য তুমি পারফেক্ট। আমিও তো চাচ্ছি মিমকে পেতে, আজ আর ইগো আসলো না। ম্যাম, মিম কি এখনো আমাকে ঘৃণা করে? আমি বলি নাই যে তুমি চলে গেছো আমার কারণে। বললে মিম আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি এখনই বলছি আমি চাই আমার মেয়েটা সুখে থাকুক। না না ম্যাম, বলা লাগবে না। বললে মিম আপনার উপর থেকে ভক্তি উঠিয়ে নেবে। আমি মিমের রাগ ভাঙাবো। মিম কোথায়? মিম ওই সিঁড়ির পাশের রুমে ব্যালকনিতে বসে আছে। আরফান গেল মিমের ওখানে। ওর সব কিছু স্বপ্নের মতো লাগছে। ওর বুকের ভেতরটা ধুকপুক করছে। জানে না আরফান মিমের সামনে গেলে কেমন রিয়াকশন দেখাবে। এক পা করে এগিয়ে গেল। পেছন থেকে মিমের চুল দেখা যাচ্ছে। মিমের চুলগুলো অনেক লম্বা হয়েছে। মিম একভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। আরফান আস্তে করে পিছন থেকে গিয়ে মিমের চোখ ধরল। কে কে বলছেন? ছাড়ুন আমাকে। আজ 3 বছর পর মিমের কণ্ঠস্বর শুনতে পেল। সেই মিষ্টি কণ্ঠটা শুনে ওর কলিজাটা ঠান্ডা হলো। কে বলছেন? ছাড়ুন। মিম ওর হাতটা ছাড়িয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে হকচকিয়ে গেল। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। মিমের চেহারাটা আরো সুন্দর হয়েছে, কিন্তু একটা চিন্তার ছাপ আছে। তুই এখানে কিভাবে? বুঝেছি, মিম আমাকে ঘৃণা করে। মিমের রাগ ভাঙাতে গেলে আমাকে আবার ফাজিল হতে হবে। 3 বছর আগের ফাজলামিটা আবার শুরু করতে যাচ্ছি। ও মা, কও কি? আমি আসুম না তো কেডা আসবে? তুই এখানে কিভাবে আম্মু? আরফান মিমকে কথা না বলতে দিয়েই মিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। খুব জোরেই চেপে আছে। 2 মিনিট পর ছেড়ে দিল। দেওয়ার সাথে সাথে মিম ওকে গায়ের শক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে যাবে, কিন্তু আরফান নিচু হয়ে প্যাঁচ দিয়ে মিমকে নিজের সাথে চেপে ধরল। একটু স্থির হয়ে থাকো সোনা, আমি তোমাকে একটু দেখি। কত বছর তোমাকে দেখি না। কিন্তু মিম হাতটা ছাড়িয়ে ওর গালে 2টা থাপ্পড় দিল। কিন্তু ম্যামকে ডাকলো। মিম। আম্মু, এই লুচ্চা ছেলেটা আসলো কিভাবে? আহ, আরফান ম্যাডামকে থামিয়ে আমি মেকানিকের কাজ করি, তাই এই বাড়িতে আসলাম কারেন্ট লাইন ঠিক করতে। আন্টি, ম্যাডাম, আপনি যান। তুই এখানে আসলি কিভাবে? আর আমার সাথে এটা করলি কেন? তাইলে শোধ করে নাও। আরফানের গলাটা বাড়িয়ে দিয়ে, কিন্তু আরফান পাপ্পির বদলে একটা থাপ্পড় পেল। এতে আরফান কিছু মনে করলো না, কারণ আরফান মিমের সাথে যেটা করেছে, যেভাবে মিমকে ঠকিয়েছে, তার জন্য মিম ওকে থাপ্পড় দিয়ে একটু রাগ কমিয়ে নিক। কি কষ্ট হয়ে গেল নাকি? আর মারবে না? তুই চলে যা এখান থেকে। আরফান চলে যাওয়ার সাথে সাথে মিম দরজা লাগিয়ে দিল। কি রে মিম, রাগ কমিয়েছে? এত সহজে কিন্তু রাগ কমে যাবে, একটু সময় লাগবে।
সব কিছু আমার কারণে হচ্ছে। দূর এ কথা বলছেন কেন? সব ঠিক হয়ে যাবে। আরফান নিচে আসলো। বাবা, কি জোর গায়ে, গালটা লাল করে দিল। আরফান ওর রুমেই শুয়ে গুনগুন করে গান গাচ্ছে, না কিন 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 বলে বলে। ঝিঙ্কুনাকুর নাকুনাকুর, আসলে গান জানে না তো তাই। তা যা মনে আসছে তাই বলছে, কিন্তু ওর আম্মু ওর দরজার কাছে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখে হেসেই দিল। কিরে বাবু, আজকে তোকে এত খুশি লাগে কেন? এমনি। না তো, কোনো একটা কারণ আছে। আগে তো গম্ভীর হয়ে থাকতিস, আজকে আবার সেই পুরাতন সাব্বিরকে দেখতে পাচ্ছি। আমাদের ভাড়াটিয়াকে দেখেছো? একটা বউ আরেকটা মেয়ে, কিন্তু মেয়েটার মুখ ঢাকা ছিল। মেয়েটা হইল মিম। মেয়ে? হুম। আর ম্যাডাম আমাকে এবার সত্যিই মেনে নিয়েছে। যাক বাবা, এবার তো আমার ছেলেটা একটু হাসলো। যাই, আমি দেখা করে আসি। এই বলে আম্মু উপরে চলে গেল সোজা মিমের কাছে। কেমন আছো মিম? মিম আরফানের আম্মুকে দেখে অবাক হয়ে গেল। ভালো। আপনিও এখানে? এটা আমার বাসা। এটা আপনাদের বাসা? কেন, আরফান বলেনি? তুমি নিচে আসো, একসাথে বসে গল্প করব। আম্মু চলে আসলো। মিম গিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করলো, আম্মু এটা আফরানদের বাসা? হুম। আমি এ বাসাতে থাকতে পারবো না। দেখ, আমরা এই অসময়ে এত সুন্দর বাসা পাবো না, আর এটা অনেক সুন্দর বাসা। তাও আমি এই বাসায় থাকতে পারবো না। বেশি কথা না বলে এখানেই থাকতে হবে, ব্যাস। আরফান বিকালে গেল ওপরতলায়, গিয়ে দেখে মিম ওর রুমে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে ওর মিম। ও আস্তে করে মিমের পাশে গিয়ে বসলো। ঘুমন্ত অবস্থায় ও মিমকে দেখছে। কত সুন্দর মিমের দিলটা। আরফান একভাবে মিমের দিকে তাকিয়ে আছে। একটা চুল মিমের মুখে আসছে। চুল দেখে শয়তানি ভর করলো। মিমের চুলটা নিয়ে নাকের কাছে সুরসুরি দিল, কিন্তু মিম সরে গিয়ে আবারও শুয়ে পড়ল। এভাবে একাধিকবার করার ফলে মিমের ঘুম ভেঙে যায়। তুই এখানে কেন? আমার সোনা পাখিটাকে একটু দেখতে আসলাম। সোনা, তুমি বিকালে ঘুমাচ্ছ কেন? আমি তোকে কি কৈফিয়ত দেব? মোটেও না, আমি তো বলেছি বিকালে ঘুমালে রাতে ঘুম আসবে না। তুই চলে যা আমার রুম থেকে। তোর মুখ দেখতে চাই না। তোর মতো একটা লুচ্চা ছেলের মুখ দেখা পাপ। আর কখনো যাব না চলে, আর থাকতে পারছি না। তুই যাবে এখান থেকে? যাচ্ছি সোনা। আরফান সোজা ছাদে চলে গেল। মিম যতই অপমান করুক ও কিছুই মনে করবে না, কারণ নিখুঁত ভালোবাসায় এভাবে আঘাত করলে সে তো কষ্ট পাবেই। যাই হোক, 3 বছর মিমকে ছাড়াতে গেছে, এখন অপমান করলেও তো মিম ওর চোখের সামনেই থাকবে। আর ম্যাডাম তো এবার রাজি হয়েছে। তোর যাই বলুক, আবার মিমকে একটু দেখে আসতে যায়। নিচে গিয়ে দেখে মিম মন খারাপ করে বসে আছে। মিমের মন খারাপ কেন ওর জানতে হবে। আমার সোনা পাখির মন খারাপ কেন? তুই আবার আসছিস সেখানে? তোর বাসা বলে তুই কি যা ইচ্ছা তাই করবি? সোনা পাখি কি বলছো তুমি? এটা তো তোমারই বাসা। যেটা আমার সেটা তো আমার সোনা পাখিরই। তুই যদি আমাকে বিরক্ত করিস তাহলে আমি চলে যাব কিন্তু। ও গিয়ে মিমের পাশে বসে মিমের মুখটা 2 হাতে নিয়ে ধরে অত্যন্ত নরম সুরে বলল, এই, আর ছেড়ে যেও না। আমি ছেড়ে এসে বুঝেছি হারিয়ে থাকার যন্ত্রণা কতখানি। আমি ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব, আর কোনো ভুল করব না। এটা বলেই মিমের কপালে আলতো করে একটা চুমু দিল। মিমুকে ছাড়িয়ে, এই আমাকে কিস করলি কেন? তোকে আমি ভালোবাসি না। তুই আমার সাথে ছলনা করেছিস। আমি তোকে ঘৃণা করি। আচ্ছা তাই? তাইলে আমাকে ছুঁয়ে বলতে পারবে ঘৃণা করো? মিথ্যা বললে আমি কিন্তু পটল তুলবো। মিমুকে ছুতে গিয়ে হাত টেনে নিল। তোকে আমি স্পর্শ করব না, ঘৃণা করি তোকে। আরফান মিমের দিকে কাদো কাদো নজরে তাকিয়ে আছে। চোখে পানি আসছে, যে কোনো সময় পানি পড়তে পারে। এভাবে তাকিয়ে আছিস কেন? খুব ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। তুই একটা চরিত্রহীন। তুই মেয়েদের সাথে অভিনয় করিস। তুই তো জিনাতকে ভালোবাসিস। না, আমি একজনকেই ভালোবাসি, আর তাকেই সারা জীবন ভালোবেসে যাব, আর সে হলো আমার সোনা পাখি মিম। এই বলেই ও চলে আসলো, এসে ওর রুমে শুয়ে পড়ল। রাতে একটা ঘুম দিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। উঠে চলে গেল দোতলায়। আস্তে আস্তে চুপি চুপি মিমের রুমে গেল। আস্তে করে মিমের দরজাটা খুলল। ডিম লাইটের আলোয় মিমের মুখটা দেখা যাচ্ছে। ও গিয়ে মিমের পাশে বসলো। মিমের দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মিমকে কত সুন্দর লাগছে, একদম বাচ্চা লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের কাজল লেপটে আছে। মিমের দিকে
একভাবে তাকিয়ে আছে। গত 3 বছরে যা দেখা, চোখ দুইটা মিমকে দেখে শান্তি পাচ্ছে এবার। মিমের কপালে আলতো করে একটা চুমু দিল। ঘুমের ভিতরে মিম কেঁপে উঠল। মিমের কপালে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু মিমের ঘুম ভেঙে গেল। মিম চিৎকার দিতে যাবে তার আগেই মিমের মুখটা চেপে ধরল। চিৎকার দিয়ে কোনো লাভ নেই। আমি এখানে জানলে কেউ কিছু বলবে না, শুধুই নিজে লজ্জা পাবে। মিমোর হাতটা ছাড়িয়ে একটা চড় দিল। তুই কুত্তা, এত রাতে তুই এখানে কেন? তোমাকে দেখতে খুব মন যাচ্ছে তাই আসলাম। লজ্জা করে না মেয়েদের নিয়ে খেলা করতে? তোমাকে ভালোবাসি, খেলা করব কেন? লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? তোর মুখে ভালোবাসার কথা মানায় না। চলে যা আমার রুম থেকে। যেতে পারি, একটা পাপ্পি দাও। মিমের দিকে গালটা এগিয়ে দিয়ে কিন্তু মিম ওকে থাপ্পড় দিল। পাপ্পি চাইছি আর তুমি চড় দিলে? ওটা তোর মতো চরিত্রহীন ছেলের প্রাপ্য। ভালোবেসে থাপ্পড় দিলেও আমার কাছে ভালো লাগে। চলে আসলো মিমের রুম থেকে, এসেই ঘুম দিল। এক ঘুমেই সকাল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। একটু পরে দেখে ওর হবু শাশুড়ি মা আসলো। ম্যাডাম কিছু বলবেন কি? মিমকে এখানকার কলেজে ভর্তি করতে হবে, আর আমি এখানকার একটা স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পাইছি। আচ্ছা, মিম কই? ওর রুমে আছে। সোজা মিমের রুমে চলে গেল। গিয়ে দেখে মিম এখনো ঘুমিয়ে আছে। মাথায় শয়তানি বুদ্ধি ভর করলো, যাক একটু মজা করা যাক। কথাটা সরিয়ে মিমের পাশে শুয়ে পড়ল। মিমকে ওর হাতের বাহুর উপরে শুয়ে দিল। মিমের নিঃশ্বাস ওর গলায় পড়ছে। মিমের সমস্ত ভর প্রায় ওর উপরই। হাতের বাহুর উপরে শুয়ে ওকে আলতোভাবে জড়িয়ে রাখলো। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর দেখে মিম নড়াচড়া করছে। মিমের ঘুম ভেঙে গেল। আরফানের উপরে মিম শুয়ে আছে, এটা দেখে মিম মোটামুটি ঘাবড়ে গেল। তুই এখানে কেন? কখন আসলি? ও মা, তুমি জানো না মনে হচ্ছে? আমি তো সেই কালকে রাত থেকে আছি। কালকে রাতে তো তুই চলে গেছিলি। হায় হায়, আমি তো চলে যেতেই চাইছিলাম, কিন্তু তুমি যে বললে সোনা যেতে হবে না, আজ রাতে এখানেই থাকো, তাই তো আমি এখানে আছি। দেখ, আমি মোটেও এটা বলিনি। আরে তুমি এটা বলেছো, তা না হলে আমি এখানে কিভাবে আসলাম? আমার যথেষ্ট মনে আছে তুই চলে গিয়েছিলি। চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে থাকতে বললে। আমাকে রাগাস না, কেন ছিলি বল? এটা বলে মিম উঠে যেতে লাগলো। আরফান হাত ধরে টান দিল। মিম নিজেকে সামলাতে না পেরে সোজা ওর বুকের উপরে ঘেসে পড়লো। আচমকা ওর ঠোঁটে মিমের ঠোঁটটা চলে গেল। এভাবে কিস না দিয়ে আস্তে করে দিলে উপভোগ করতাম। তোর মতো ছোট লোক আমি জীবনে দেখিনি। তোকে আর কি বললে তুই চলে যাবে এখান থেকে? ক্ষমা করে দাও, চলে যাব। যা, চলে যা, ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলে আর চলে যেতে বলতে না, কাছেই থাকতে বলতে। আচ্ছা, গুছিয়ে নাও, আমি আজকে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিব। আমি তোর সাথে মোটেও যাব না। তোমার আম্মু যেতে বলেছে, ব্যস্ত, গুছিয়ে নাও প্লিজ। এই বলে আরফান বাইরে চলে আসলো। এখন মিমের সাথে মজা করে ভালো লাগছে, যদিও মিম অপমান ছাড়া কিছুই করছে না, কিন্তু মিম তো ওর চোখের সামনে আছে, এটা ভেবেই ওর ভালো লাগছে। ম্যাডাম বলাতে মিম তার ইচ্ছার বিরুদ্ধে গুছিয়ে নিল। মিম ওর সাথে আজকে কলেজে যাবে, ওর খুব আনন্দ লাগছে। আরফান রাস্তায় দাঁড়িয়ে আছে। একটু পরেই মিম আসলো। এত দেরি লাগে? চুপচাপ চল। একটু অপেক্ষা করো, আমাদের অফিসের একজন, যার ভাই আমাদের কলেজের শিক্ষক, সেই কাকুর সাথে তুমি যাইও। আমার সাথে যেতে তো তোমার ভয় লাগছে যদি কিছু করি? এই না, আমি অচেনা কারোর সাথে যেতে পারবো না, তুই চল। আমিও তো তোমার কাছে অচেনা, একটা চরিত্রহীন ছেলে। আচ্ছা চলো। একটা রিক্সা ডাকলো। আজ মিমকে নিয়ে রিক্সাতে যাবে। রিক্সাওয়ালাকে বলল যত ঘুরে ফিরে যাওয়া যায় যায়। আরফান মিমের দিকে চেপে বসলো। মিম ততই অন্যদিকে সরে যেতে লাগলো। এদিকে সরে বসো। আর কপাল খারাপ, নাইলে তোর মতো একটা লুচ্চা ছেলের সাথে যেতে হচ্ছে। এমনভাবে গন্ডগোল করার মধ্যে দিয়েই পৌঁছে গেল কলেজে। আজ অনেক দিন পর কলেজে গেল। আরফান কলেজে তেমন আসে না, কিন্তু কলেজেও ভালোই ফেমাস আছে। মিম, এই কলেজে না আমি হেব্বি ফেমাস। মিম তো কোনো কথাই বলছে না, রেগে আছে খানিকটা, ভ্রু কুচকে আছে। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। আরফান সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে মিমকে ভর্তি করিয়ে মিমকে তার ক্লাসরুমে দেখিয়ে দিয়ে চলে আসলো। হেই, আমার গার্লফ্রেন্ড ওই থুকু গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি তো চরিত্রহীন, তাই আর ভালোবাসে না। কথাটা বলার সাথে সাথে মিম ওর দিকে তাকালো, হয়তো এমন কথা আশা করেনি। আমি তাকে প্রচুর ভালোবাসি। মিমকে নিয়ে চলে আসলো। কিছু খাবে? না।
তোর দেওয়া কিছু আমি নেব না। আমি এখানে তোর সাথে কথা বলছি, এটাই তোর ভাগ্য। সেটাই, আমি যে অপরাধ করেছি তার জন্য তো আমাকে মেরে দেওয়া উচিত। আর তুমি আমার সাথে থাকছো, সো আই অ্যাম এ লাকি ম্যান। আমি রিক্সা করে দিচ্ছি, তুমি বাসায় যাও, আমি একটু পর যাব, আমার কিছু কাজ আছে। মিম হয়তো কিছু বলতে গেল কিন্তু বলল না। মিমকে একটা রিক্সা করে দিয়ে মিম রিক্সা করে বাসায় চলে গেল। আরফান একটু শপিং মলে গেল একটা পায়েল কিনতে, মিমকে গিফট করবে। জানে পায়েলটা নেবে না, তবুও ও দেবে। পায়েলটা কিনে ও বাসায় আসে পৌঁছায়। একটা মোটর সাইকেল ওর গায়ে তুলে দিতে গেল। আরফান লাফিয়ে সরে গেল, ভাগ্যক্রমে বেঁচে গেল। কিন্তু পায়ের হাঁটুর কাছে ইনজুরি হলো, ব্যথা পেয়েছে প্রচুর। সাদা প্যান্ট দেখে হাঁটুর কাছে রক্ত লাল হয়ে গেছে। বেচারা মোটর সাইকেলওয়ালা পরে গিয়ে নিজেও আঘাত পেয়েছে। আরফান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাসায় চলে আসলো। আসার সময় খেয়াল করলো মিম বেলকনিতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ভয় লাগছে ওর আম্মু জানলে পুরো বাসা মাথায় তুলে নেবে। চুপিসারে রুমে গিয়ে দেখে হাঁটুর কাছে থেতলে গেছে। রুমের দরজা বন্ধ করে জায়গাটা পরিষ্কার করলো, হালকা ব্যান্ডেজ করলো। ওরে মা, কি ব্যথা, আমি তো ভালোভাবে হাঁটতেই পারছি না। দুপুরে খেয়ে একটা ঘুম দিল। তারপর বিকালে মিমকে দেখার জন্য উপরে চলে গেল। আস্তে আস্তে সিঁড়ির রেলিং ধরে উঠলো, ভালোভাবে হাঁটতেও পারছে না। দোতলায় গিয়ে ম্যাম, মিম কই? সাদে। আরফান, মিম তো এখনো রেগে আছে। আমি মিমকে সত্যি কথা বলে দিলে তাইলে মিমের সব অভিমান ভেঙে যাবে। না, সব ঠিক হয়ে যাবে। আর বললে মিম আপনার উপর কষ্ট পাবে। ম্যাডামের সামনে আস্তে আস্তে করে উপরে চলে গেল। সিঁড়ি বেয়ে হেঁটে উঠতে খুব কষ্ট হচ্ছে। ডান পায়ে মোটেও ভর দিতে পারছে না। বাম পা দিয়ে অনেক কষ্ট করে ছাদে গিয়ে দেখে মিম ছাদে কোনো দাঁড়িয়ে আছে। সোনা, কি করছো? তুই আবার এখানে আসলি কেন? আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ? একা থাকলে মন খারাপ করবে, তাই আমি আসলাম। একটু গল্প করি, 1-2 লাইন মনের কথা বলি। তোর মতো লোকের সাথে যে কারো নিষ্পাপ ভালোবাসা নিয়ে খেলা করে? ভুল হয়ে গেছে। জানিস আমি তোকে মন থেকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমাকে ঠকালি। তোর মেয়েদের শরীরের প্রতি লোভ। মিম, আমাকে এমন কথা বলো না, কষ্ট লাগে। তুমি আমাকে চট দিলেও আমি এত কষ্ট পাইনি। কিন্তু আমার মেয়েদের শরীরের প্রতি কোনো লোভ নেই। আমি মেয়েদের যথেষ্ট পরিমাণে সম্মান করি। সে আমি জানি, তোর মতো লুচ্চা আমি আর দেখিনি। বাম পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু একটা না অনেকক্ষণ থাকার ফলে বাম পায়ে অলস হয়ে আসছে। ডান পায়ে ভর দিতেই প্রচণ্ড ব্যথা পেয়েছে। বলে বসলো। ব্যথা চিৎকার দিয়ে উঠলো, 2 হাত দিয়ে ক্ষত জায়গাটা চেপে ধরে আছে। ওর এই অবস্থা দেখে মিম ঘাবড়ে গেছে। এই কি হয়েছে তোর? এমন ভাবে বসলে কেন? পায়ে কি হয়েছে? হুম, কিছু হয়নি, মজা করেছি। কিন্তু হঠাৎ করে বসে পড়ার কারণে ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত আসলো। রক্তে ওর 2 হাত ভিজে গেল। এ কি, রক্ত আসছে? কি হয়েছে বল দেখি, কি হয়েছে? মিম ব্যাপক উত্তেজিত হয়ে গেল, ওর সামনে বসে পড়ল। এই আমি মজা করেছি, তুমি নিচে যাও। আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। মিথ্যা বলিস না, কিছু একটা হয়েছে। এভাবে রক্ত আসছে কেন? আর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কি হয়েছে দেখা আমায়। বলছি কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে। আমি দেখেছি তুই বাসায় আসছিস খুঁড়িয়ে খুঁড়িয়ে, আমায় দেখা। কিছু না বলে অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে চলে আসলো। মিম ওর পিছনে পিছনে দোতলা পর্যন্ত আসলো। ও রুমে গিয়ে ব্যান্ডেজ করলো, দেখে ম্যাম আসছে। আরফান, তোমার পায়ে কি হয়েছে দেখি? তেমন কিছু না। ম্যাডাম ওর পায়ের দিকে তাকিয়ে, এ কি, কিভাবে কাটলে? পড়ে গেছিলাম। এভাবে এতটা কাটলো? একটু পরে ওর আম্মু এসে ওর পা দেখে তো একদম শেষ। তাড়াতাড়ি ডাক্তারে এনে ড্রেসিং করে নেওয়া হলো। আম্মু ওর পাশেই বসে আছে। ম্যাডাম, আপনি কিভাবে জানলেন? মিম বলল, মিম দেখেছে তাই তো আমাকে পাঠালো। আচ্ছা, ঠিক তো, সুস্থ হয়ে যাব। মিমের চোখে কিন্তু পানি টলটল করছিল। ম্যাডাম চলে গেল। আম্মু তো ওকে সেই লেভেলের বকা দিল শান্তশিষ্ট হয়ে থাকার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, ও রুমে শুয়ে ফোন টিপছে। বাইরে মিমের গলার আওয়াজ পেল। মিম এসে আম্মুর সাথে গল্প করছে। আরফান আস্তে করে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার এখান থেকে মিম ওকে হালকাভাবে দেখতে পেল। মিম ওকে দেখতে পেয়ে ওর দিকে একভাবেই তাকিয়ে আছে। ও দুষ্টুমি করে দরজার কাছ থেকে খাটে এসে শুয়ে পড়ল। ও জানে মিম ওকে দেখতে আসছিল। যতই মুখে ঘৃণা অবহেলা করুক, মন থেকে তো ওকে ভালোবাসতো। তাই নিজে কষ্ট পেলেও ওর আঘাত লাগলে ওর কষ্ট পাবে, সেই জন্যই হয়তো বা এখানে আসলো। ঘুম আসছে না, যাই গিয়ে মিমের পায়ে পায়েলটা পরিয়ে দিয়ে আসি।
অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে মিমের রুমে গেল। মিম আজও বাচ্চাদের মতো করেই ঘুমিয়ে আছে। পায়েলটা বের করে মিমের পায়ে পরিয়ে দিল। পায়েলটা মিমের পায়ে খুব মানিয়েছে। ও রুমে এসে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। পায়ের ব্যথা একটু কমেছে, তবুও ভালোভাবে হাঁটতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতে হচ্ছে। বাইরে এসে দেখে মিম আম্মুর সাথে কথা বলছে। আরফান জানে মিম ওকে দেখতে আসছে। আরফান ছাদে গেল, গিয়ে ছাদের দোলনায় বসে পড়ল। কিছুক্ষণ পর দেখে মিম ছাদে আসলো। শুভ সকাল সোনা। মিম আরফানের পায়ের দিকে তাকিয়ে আছে। পায়ে ব্যথা করছে? কতটা কেটেছে? খুব ব্যথা করছে? এটা তো সামান্য ব্যথা মিম, আমার বুকের ভেতর কলিজাটা তো টুকরো টুকরো হয়ে আছে, সেটা তো কেউ দেখে না। আমি যদি বুকটা কেটে তোমাকে দেখাতে পারতাম তাইলে বুঝতে, সেই দৃশ্য তুমি হয়তো সহ্য করতে পারতে না। দেখে মিম মন খারাপ করে আছে। এই সোনা পাখি, আমার জানু, আমার টুনটুনি, এত ভয় পাও কেন? তোর পায়ের ব্যথা কমেছে? আমার পায়ে তো কোনো ব্যথা নেই, আমি তো সব মজা করেছি। আমি তোকে চিনি, হালকা ব্যথা তোকে কাবু করতে পারে না। খুব ব্যথা পেয়েছিস তুই। মনের ব্যথাটা দেখলে না? বাহিরের ক্ষত তো মেডিসিন দিলে ঠিক হবে, কিন্তু মনের ক্ষত? তুই কালকে আমার পায়ে পায়েল পরিয়ে দিয়েছিলি। আমি পায়েল কখন? তাহলে আমার পায়ে পায়েলটা কে পরিয়ে দিবে? মিথ্যা বলিস না। কালকে পায়ের ব্যথার জন্যে হাঁটতে পারছি না, আর উনি আসছে পায়েল নিয়ে। আমি কোনো পায়েল টাইল দেই নাই। তাহলে কে দিয়েছে? ভূতে দিয়েছে। আমাদের বাসায় ভূতের চাষ হয়। ভূত? জি সোনা পাখি, আমাকে একটা হেল্প করতে পারবে? আমাকে সোনা পাখি বলবি না? তাইলে কি বলবো? কিছুই বলবি না। তোর কি হেল্প লাগবে বল। না, কিছু না। সকালে ওষুধ খাইছো মানে? খাইছিস? না, কেন? তোমাকে আমার ওষুধটা আনার জন্য বলছিলাম। থাক গে যাক, আমি যাচ্ছি। আমি এনে দিচ্ছি। চরিত্রহীন ছেলের কাজ করে দিতে নেই, আমি যাচ্ছি। আর আমি নিচে যাব। বলছি আমি এনে দিচ্ছি। তাইলে আমার মোবাইলটাও নিয়ে এসো। নীল নিচে চলে গেল। ও রুমে গিয়ে ওষুধ আর ওর ফোনটা নিয়ে আসলো। এই তোর ফোনের ওয়ালপেপারে আমার ছবি কেন? এটাই আমার কাজ আছে। এই 3 বছর তুমি আমার কাছে ছিলে না, কিন্তু তোমার স্মৃতি আমার কাছে ছিল। তোমার ছবিগুলো যা দেখে আমি সময় পার করেছি। এই আমার সব পিক ডিলিট করে দে এক্ষুনি। তুমি দাও, আমি পারবো না। আর ছবি ডিলিট করে কি হবে? আসল কপি তো আমার সাথে থাকছে। তোর মতো শয়তানের শাস্তি এসব। পা কেটেছে, আরও কাটবে। ঠিকভাবে তো চলতে পারিস না। আর একটা পায়ে লাগেনি কেন? আবার পড়ে যা। তোর ভাগ্য ভালো যে আমি তোর সামনে এখনো আছি। তোর মতো লুচ্চা ছেলেকে তো। আমার মতো লুইচ্চা ছেলেকে কি করা উচিত গো? যা এখান থেকে। ওষুধ খাবো। তা খা। আমাকে একটু খাইয়ে দেবে? তোকে খাইতে দিব আমি? দিলে কি হবে? তোর তো অনেক গার্লফ্রেন্ড আছে, তাদের বল, তারা খাইয়ে দেবে। আমার একটাই গার্লফ্রেন্ড, আর সে হলো মিম। আমার মিম। আমি মোটেও তোর না। প্লিজ তোর পায়ে পড়ি, আমার সামনে থেকে যা। আচ্ছা, এখন যাচ্ছি। দোতলা থেকে নিচে নামতে যাবে, কিন্তু পায়ে ব্যথার কারণে দাঁড়াতেও পারলো না। পড়ে যেতে লাগলো। নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। পড়েই যাচ্ছিল। মিম তাড়াতাড়ি করে ওকে ধরতে গেল, কিন্তু মিমকে সরিয়ে দিতে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে পায়ে আবার ব্যথা পেল। আম্মু। খুব লেগেছে নাকি? দেখি কোথায় লেগেছে। আমি ধরতে গেলাম, কিন্তু কেন সরে গেলে? মিম ওর ক্ষত জায়গাতে হাত দিতে চাইলো, কিন্তু আরফান মিমের হাত সরিয়ে দিল। সরে যাও। তুই তো ভালোভাবে হাঁটতে পারিস না, তো এমন করছিস কেন? হাহা, করুণা করছো? কি করছো? ছাড়ো। চুপ, একটা কথা বলবি না। নিজে পারছে না হাঁটতে, তো কেউ একটু হেল্প করলে দোষ কি? মিম একটা হাত দিয়ে আরফানের কোমরের কাছে চেপে ধরে আছে, আর একটা হাত দিয়ে ওর আর একটা হাত ধরে আছে। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার আস্তে আস্তে চল। আমাকে ছাড়ো, আমি একাই যেতে পারবো। তা আমি জানি, আমি যাচ্ছি, চল। মিম ওকে ধরে আস্তে করে ওকে রুমে নিয়ে আসলো, এনে ওকে খাটে শুইয়ে দিল। কিন্তু যেই হাঁটতে গেল, আরফান মিমের হাতটা ধরে টান দিল। মিম পা হড়কে ওর উপরে এসে পড়লো। আরফান 2 হাত দিয়ে মিমকে চেপে ধরে আছে। ছাড় আমাকে, কি করছিস? না, মোটেও ছাড়বো না। এভাবে ধরে থাকতে আমার ভালো লাগছে। দেখ, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে। একটা পাপ্পি দাও, আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দে, তাই দিচ্ছি। সত্যি দেবে তো? আরফান বিশ্বাস করে মিমকে ছেড়ে দিল, কিন্তু মিম ওকে পাপার বদলে একটা থাপ্পড় দিল। তোর এটাই প্রাপ্য। এখন মারো, কিন্তু যদি কখনো আমাকে ভালোবাসো, আমার উপর থেকে সমস্ত অভিমান তুলে নাও।
সেদিন এক একটা থাপ্পড়ের জন্য 3টা করে পাপ্পি নেব, তাও ঠোঁটে। সেটা তোর স্বপ্নই থেকে যাবে। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আচ্ছা আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে তুমি কষ্ট পাবে? এই কথা বলতে মিমের মুখটা মলিন হয়ে গেল। ওর দিকে তাকিয়ে আছে। মিমের চোখ দুটো বলছে আরফান এমন কথা বলছো কেন, কিন্তু মিম মুখ ফুটে কিছুই বলছে না। এই মিম, আমি মজা করে বলেছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এটা শুনে মিমের মুখটা একটু স্বাভাবিক হলো। লাগবে না। মিম আরও কিছু কথা শুনিয়ে চলে গেল। শুয়ে পড়ে মিমের কথা ভাবছে। মেয়েটা রাগের কারণে ওর সাথে খারাপ ব্যবহার করেছে। মিম তো ওকে পাগলের মতো ভালোবাসতো। ওই মিমকে ঠকিয়েছে, সেই কারণে মিম রেগে আছে। আম্মা ওকে ফ্রেশ হতে সাহায্য করলো। পায়ে ব্যান্ডেজটা পা থেকে গোসল করলো, মানে পা ঢেকে গোসল করলো। একটা 3/4 প্যান্ট পরলো, নাহলে ব্যথা লাগে। দূর, রুমে ভালো লাগছে না, তাই উপরে গেল। আরফান, পায়ের ব্যথা করছে? অনেকটা। আরফান, তুমি মিমকে বিয়ে করে নাও, তাইলে দেখবে সব ঠিক হয়ে যাবে। মিমের ইচ্ছাতেই বিয়ে হবে? মিম কই? ওর রুমে আছে। এটা শুনে মিমের মুখটা একটু স্বাভাবিক হলো। মিমের রুমে গেল, দেখে মিম বেলকনিতে দাঁড়িয়ে আছে। এই মিম কি করছো? এই তো নাচতেছি। এই মা, তুমি তো দাঁড়িয়ে আছো। দেখতেই তো পাচ্ছ। মিম, আমি তোমার সাথে কথা বললে তোমার কি খুব বিরক্ত লাগে? যা এখান থেকে। আচ্ছা, আমাকে তুমি তো খুব ভালোবাসতে, আর সবাই বলে মন থেকে কাউকে ভালোবাসলে হাজার কষ্ট দিলেও তাকে ভোলা যায় না। আমার তো সব থেকে বড় ভুল তোকে ভালোবাসা। তুই আমাকে ঠকিয়েছিলি। আচ্ছা আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, তো আমাকে ক্ষমা করে দাও। তুই তো মেয়েদের ব্যবহার করিস। আচ্ছা মিম, আগে তো আমার ব্যথায় তুমিও ব্যথা পেতে, কিন্তু এখন তুমি তো আমাকে ব্যথা দিচ্ছ। তা তোকে আমার সহ্য হয় না। চলে যা এখান থেকে। আমি আচ্ছা থাকো, গেলাম। এই, তোর পায়ে ব্যথা কমেছে? পায়ের ব্যথা কমে যাবে, কিন্তু মনের ভেতরে যা ব্যথা আছে জানি না সেগুলো কমবে কিনা। তুমি বলছো আমি মেয়েদের নিয়ে খেলা করি, আমি এই কথাটা তোমার থেকে আশা করি নাই। তুই কি বলেছিলি তুই জিনাতকে ব্যবহার করছিস, আর আমাকে তো বিয়ে করবি? আমার এই ভুলের ক্ষমা নেই, তাই তো? একটা সত্যি কথা বলবি? জি বলো। পায়েলটা কি তুই দিয়েছিস? কেন, তোমার পছন্দ হয়নি? আমি পায়েলটা আমার পায়ে দেখেই বুঝেছিলাম এটা তোর কাজ, কিন্তু আমি তোর দা গিফট নেব না। এই পায়েলটা কিনে আনতে গিয়ে আমার পায়ে চোট লাগছে, আর আমি ভালোবেসে দিলাম, আর তুমি ফেলে দিলে। পায়েল কিনতে গিয়ে মানে? পায়েল কিনে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি। কি বলিস? তুই যে বললি পড়ে গিয়ে। আমি তো মিথ্যাবাদী, মিথ্যে বলেছিলাম, আর এটাও হয়তো মিথ্যা। তুই তো পায়ের ব্যথা, তোর তো পায়ের ব্যথা এখনো যায়নি, এখনো খুঁড়িয়ে হাঁটছিস। একটা কথা জানো মিম, সব থেকে তারাই বেশি কষ্ট দেয় যাদেরকে আমরা বেশি ভালোবাসি। তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি প্রতারণা করলাম, আর তুমি আমাকে ক্ষমা না করে অ্যাভয়েড করছো। আমি হয়তো যেদিন না থাকবো তুমি কষ্ট পাবে, কিন্তু আমি না থাকলে খুব ভালো, আর কেউ তোমাকে বিরক্ত করবে না। তুই আমাকে ঠকিয়েছিস, আমি তোকে ঘৃণা করি। ওর পা ব্যথা করছে, তাই চেয়ারে বসে পড়ল। কি হয়েছে? মিম ওর দিকে তাকালো। মিমোর মুখের দিকে তাকিয়ে আছে। মিমোর গালের কাছে হাত বুলিয়ে, খুব লাগে তাই না রে? আমি বলছি প্লিজ তুই আমার সামনে আসিস না। তোকে মেরে আমারও ভালো লাগে না। তোকে মেরে আমারও ভালো লাগে তা না, আমি তোকে ঘৃণা করি। তুই আলাদা থাক। এটা আমার কাছে কিছু না, আমি এর থেকে বেশি মার খেতে রাজি, কিন্তু তোমাকে না দেখে আমি আর থাকতে পারবো না। তুমি আমাকে চর মারছো, অপমান করছো, কিন্তু আমি ভাববো যে আমার মিম এগুলো আমাকে ভালোবেসে করেছে, কারণ মিম আমাকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু আমি তো তাকে ঠকিয়েছি, তাই সে কষ্ট পেয়ে এটা করছে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সত্যি করে বলতো, তুই হঠাৎ আমাকে এইভাবে অ্যাভয়েড করতি আর এগুলো কেন করেছিলি? ভুল করে করেছি। তাই, কিন্তু তুই যা তো। আরফান চলে আসলো 1 সপ্তাহ পর। ও এখন ভালোভাবে হাঁটতে পারছে, রুমে শুয়ে আছে, কিন্তু ওর একটু প্রেম প্রেম পাচ্ছে। যাই মিমকে একটা পাপ্পি দিয়ে আসি। আরফান উপরে গেল। ম্যাডাম স্কুলে চলে গেছে। গিয়ে দেখে মিম ফোন টিপছে। ওকে দেখে ঘাবড়ে গেল। তুই এখানে? আসলাম আমার সোনা পাখিকে দেখতে। যা এখান থেকে। আজকে আমার সোনা পাখিকে পাপ্পি দেব, অনেকদিন হলো আদর করি না। এইসব কিছুই করবি না। এভাবে বলছো কেন? আমি তো আমার সোনাকে কিস করব।
আরফান দরজাটা লক করলো। মিম প্রচণ্ড ভয় পেয়ে গেল। আস্তে আস্তে করে মিমের দিকে এগিয়ে গেল। মিম উঠে দরজা খুলতে যাবে ও তাড়াতাড়ি মিমের হাত দুইটা দরজার কাছ থেকে চেপে ধরলো। তোকে কিন্তু আমি মেরে ফেলবো। আরফান মিমের দিকে তাকিয়ে আছে। মিম প্রচণ্ড রেগে আছে। মিম খুব জোর দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও খুব শক্তভাবেই মিমের হাতটা চেপে ধরে আছে। ওর নজর মিমের দিকে। মিমের চোখ দুইটা খুব সুন্দর। ও আলতো করে মিমের চোখে একটা চুমু দিল। মিম ওর হাতটা ছাড়িয়ে ফেললো টেনে হিঁচড়ে। সাথে সাথেই সর্বশক্তি দিয়ে ওকে একটা চড় মারল। মিমের হাতের আংটি থাকায় ওর ঠোঁটের আংটিটার বাড়ি লেগে ঠোঁটটা কেটে গেল। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু মিমের হাতে রক্ত লেগে গেছে। আরফান সোজা তার রুমে চলে এসে দরজা বন্ধ করে দিয়েছে। মিম ওকে এবারে চড় মারছে, আর আজকে এত জোরে মেরেছে যে ওর ঠোঁটটাই কেটে গেছে। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে, খুব ব্যথা করছে। ও ঠোঁটে একটু ক্রিম লাগিয়ে দিল। ওদিকে মিম ওকে চড় মেরেছে, কিন্তু ওর ঠোঁট কেটে গেছে তা মিম জানে না। হঠাৎ মিম নিজের হাতে রক্ত দেখে ভয় পেয়ে যায়। মিমের হাতে রক্ত আসলো কিভাবে? মিম চিন্তা করতে থাকে কিভাবে রক্ত লাগলো। মিম মোটেও খুঁজে পায় না যে কিভাবে রক্ত আসলো। মিমের হাতেও তো কোথাও কাটেনি, তাহলে মিম এইসব চিন্তা করতেই থাকে। কিন্তু আরফানের এর কাজের জন্য রাগ হয়, তাই রক্তের কথা আর মনে থাকে না। আরফান ঠোঁটের ব্যথায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আয়নাতে দেখে যে ঠোঁটের কোণে কেটে ফুলে আছে। মনটা খারাপ, কেমন যেন একটা উদাস হয়ে আছে। ছাদে গিয়ে বসলো। ও যদি মিমকে এভাবে কষ্ট না দিত, তাহলে আজকে মিমকে কিস করলে থাপ্পড়ও পারত না, রেসপন্স করতো। কিন্তু ওর কপাল খারাপ। একটু পরে দেখে মিম ছাদে আসছে। মিমকে আসার দেখে আরফান নেমে যেতে লাগলো। এই আমার দিকে তাকাও দেখি। ও তাড়াতাড়ি অন্যদিকে তাকালো, কিন্তু মিম ওর মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। তোর ঠোঁটের এই অবস্থা কেন? কিভাবে হলো? আরফান কোনো কথা না বলে মিমের হাতটা ছাড়িয়ে দিল। সোজা ওর রুমে চলে আসলো। মিমের মনে হলো ওই যে থাপ্পড় দিয়েছিল তার জন্যই তো কেটে গেছে, সেই জন্য মিমের হাতে রক্ত। ওর আজকে মিমের উপরে খুব রাগ হচ্ছে। একটু পরে দেখে মিম দৌড়ে ওর রুমে চলে আসলো। এসেই সোজা ওর মুখটা ধরে কান্না করছে। কি হয়েছে মিম, কান্না করছো কেন? প্লিজ তুই আমার থেকে দূরে থাক। তোর কি খুব ব্যথা করছে? আরফান কোনো কথা বলল না, মিমের হাতটা ছাড়িয়ে দিল। তোকে আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ তুই আমার সামনে আসিস না। আচ্ছা ঠিক আছে, তাইলে আজ থেকে আর বিরক্ত করব না। আমি 3 বছর যেমন কষ্ট করে কাটিয়েছি, আবার সেইভাবে আবারও নিজের জীবন পার করব। তাই কর, তোর আমি সহ্য করতে পারছি না। তুই তো তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। মিম চলে গেল। আরফান মন স্থির করলো আজ থেকে আর মিমকে বিরক্ত করবে না, দূর থেকেই ভালোবাসবে। বাসা থেকে বের হয়ে বাইরের দিকে গেল। ভালো লাগছে না, খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে ওর। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। সন্ধ্যায় বাসায় আসলো, রুমে ভালো লাগছে না তাই ছাদে গেল। একটু পরে দেখে মিম দৌড়ে ছাদে চলে এলো। এসে সোজা ওকে জাপটে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, এত শক্তি দিয়ে ধরেছে যে চেষ্টা করেও ছাড়াতে পারছে না। মিম কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ফুপানোর কারণেই বলতে পারছে না। আরফান মিমকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। মিম ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে, ছাড়ানোর চেষ্টা করেও বিফল হয়ে গেল। মিম এতটাই কান্না করছে যে কথা বলতে পারছে না ঠিক মতো। মিমকে ছাড়িয়ে দূরে সরে গেল, কিন্তু মিম ওকে আবার এসে জড়িয়ে ধরলো। মিম ওর বুকে কিল ঘুষি মারতে লাগলো। কুত্তা, তোকে কে মহান হতে বলেছে? নিজেকে কষ্ট দিয়ে উনি লোকের কথা রাখছে। কেন ছেড়ে এসেছি নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিস? কি বলছো এসব? আর আমার মতো একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন? তুই আম্মুর কথা শুনে কেন আমাকে ছেড়ে চলে আসলি? কেন আমাকে জানালি না যে আম্মু আমাদের সম্পর্ক মেনে নেবে না? কেন? কি বলছো এসব? আর ম্যাডাম আসলো কোথা থেকে? আর লুকাতে হবে না, আম্মু আমাকে সব বলেছে। তুই কেন আমাকে ছেড়ে চলে আসছিস? তা কি করতাম বলো? তোমার ভালোর জন্যই আমি ছেড়ে চলে এসেছি। ক্ষমা করে দাও আমাকে। তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার ভাগ্যের, আমার পোড়া কপাল। আর আমি চাই না তুমি এই পোড়া কপালের কষ্টের ভাগ পাও। তাই তোমার কথাই ঠিক, আমি ছেড়ে চলে যাব। মিম সোজা ওর পা জাপটে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি না বুঝে না জেনে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। অনেক কষ্ট হয় যখন তোমার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু আমার ইগোর কাছে হেরে গিয়ে আরো কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। আমি আর কোনোদিনও ভুল বুঝবো না। তাই নাকি? কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে আরফান তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জন্য এমন পরিবর্তন করেছে তোমার বোঝা উচিত ছিল। আর আমার সাথে দেখা হওয়ার পর খোঁজ নেওয়া উচিত ছিল কেন চলে গেলাম, কিন্তু তা না করে আমাকে অনেক অপমান প্লাস থাপ্পড় দিয়েছো। আমাকে ক্ষমা করে দাও।
আমি না জেনে অনেক ভুল করেছি। আমি আর কোনো দিন অবিশ্বাস করব না। ওর কষ্ট লাগলো, ওকে এত অপমান করলো, আর ও চুপচাপ সহ্য করে যাবে? ও মিমকে ছাড়িয়ে নিচে আসলো, এসে দেখে আম্মু আব্বু, মিমের আম্মু আব্বু সবাই এক জায়গাতেই বসে আছে। তোর বিয়ে ঠিক হয়েছে মিমের সাথে। বিয়ে এখন? আরফান, আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি, তাই বলছি তুই মিমকে বিয়ে করে নে। আর তাছাড়া মিমকে তো তুই ভালোবাসিস, সেজন্য কোনো আপত্তি থাকার কথা না। এই বিয়ে হবে, আর কোনো কথা না। এই রে, আব্বু যখন বলেছে তখন আর কথার জবাব দেওয়া আমি আরফান পারবো না। মাথা নাড়িয়ে সম্মতি দিল। যোগ, ছেলেমেয়ে যখন বাসায় আছে তাইলে আর দেরি কেন? আপাতত মেয়েকে কাজে রেখে নিচে নামিয়ে নিয়ে আসি। অতএব কালকে ওদের বিয়ের দিন ফাইনাল করা হলো। ও বলে মজাই মজা, কালকে থেকে আমি বিবাহিত। রুমে গিয়ে মনের ইচ্ছে মতো গান গাচ্ছে। মিম যখন ওকে থাপ্পড় দিয়েছে, যার গিয়ে মিমের পেছনে লাগে। ওকে একটু রাগিয়ে আসতে গেল। সোজা দোতলায় গিয়ে দেখে মিম ওর রুমে শুয়ে ফোন টিপছে। ও পেছন থেকে গিয়ে দেখে মিম মোবাইলে ওর ছবি দেখছে। আমার ছবি তোমার ফোনে কেন? এখনই ডিলিট করে দাও। না, আমি করব না। আমার ফোনে আমার হবু বরের পিক থাকবে না, তা কার পিক থাকবে? বিয়ে হলেও আমি কিন্তু বউ হিসেবে মানবো না। আমাকে যে বিশ্বাস করে না, আমি তাকে বউ হিসেবে মানবো না। মিম কথাগুলো শুনে অত্যন্ত মন খারাপ করে বলল মিম ওর কথাগুলো বিশ্বাস করেছে। আমাকে তাহলে তুমি ক্ষমা করে দেবে না? না, আমি আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি জানি আমার আফরান অন্য কাউকে ভালোবাসে না, শুধু আমাকেই ভালোবাসে, আমার সাথে মজা করছে। মজা না, সত্যি বলছি। আমি অন্য একজনকে খুব ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। তাহলে আমাকে ভালোবাসো না? না, আমি তাকে বিয়ে করব। আমি যে তোমাকে খুব ভালোবাসি। ভিত্তিহীন কিছু কথা বলল। এই শোনো, আমাদের বিয়ে হলে তোমাকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিয়ে করব। তুমি কি সত্যি আমাকে আর ভালোবাসো না? হুম, না, বাসি না। তাহলে আচ্ছা, তাহলে কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? হুম তুমি কি তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করছিলে? হুম কি জন্য করলে? স্কুল লাইফে তুমি আমার গায়ে সাইকেল তুলে দিয়েছিলে, খুব ব্যথা পাইছিলাম, তাই তার প্রতিশোধ নিলাম। হি হি হা হা হা। সাইকেল তুলে দিয়েছি তাই এমনটা করলে? না, আরো কারণ আছে। তোমার আম্মা আমাকে প্রচুর মাইর দিত। আমি একদিন নারকেল চুরি করে পালাচ্ছিলাম, কিন্তু তোমার আম্মু আমাকে দেখে ফেলে, তাই তার প্রতিশোধ নিয়েছি। আসলে কি কথা বলে মিমকে বোকা বানাবে তা মাথায় আসছিল না, তাই সব আলাদা কথা বলল। তুমি সত্যি আমাকে ভালোবাসো না? আমার সাথে অভিনয় করছো? হুম, আমি অভিনয় করেছি। মিম মাথা নিচু করলো, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। আমার সাথে কেন অভিনয় করলে? আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম। তোর মেয়েটা কি বোকা? এসব আজাইরা কথাগুলো সব বিশ্বাস করে নিল। তাহলে আমি আম্মুকে বলি যে এই বিয়েটা যেন না হয়। মোটেও না, এমন কথা মুখেও এনো না। বিয়েতে বিরিয়ানি রান্না হবে, আর যদি বিয়ে ভেঙে যায় তাইলে আমি বিরিয়ানি খেতে পারবো না। বিরিয়ানি খাওয়ার পর বলো। আমার সাথে কেন এমন হয়? যাকে ভালোবাসি সে কেন এমন করে? ওর খুব হাসি পেল, তাই আরফান তাড়াতাড়ি রুমে চলে আসলো। মিমের সামনে হাসি দিলে ধরা খেয়ে যেত। রুমে এসে প্রচুর পরিমাণে হাসতেছে। ওর হাসির শব্দে ওর আম্মু ওর রুমে চলে আসলো। কি রে, তুই এত হাসতেছিস কেন? কি হয়েছে? আরফান আম্মুকে বলল আরফান মিমের সাথে যে দুষ্টুমি করেছে। মেয়েটাকে কেন এভাবে কাঁদালি? মিম তো খুব কষ্ট পাচ্ছে। একটু কষ্ট পেলে দোষ নেই, কালকে সব ঠিক হয়ে যাবে। আম্মু রুম থেকে চলে গেল। আরফান ভাবছে মিমের কথা, মেয়েটা কি বোকা, ও রাজেরা কথাগুলো সব বিশ্বাস করে নিল। মেয়েটা আমাকে প্রচুর ভালোবাসে, শুধু আমাকে ইগনোর করতো ভুল বোঝার কারণে, কিন্তু আমাকে কষ্ট দিয়ে তার থেকে বেশি কষ্ট মিম পেত। আরফান রাতে শুয়ে পড়লো। মিমের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠলো, আহা আজ করবি, এতটুকু ভেবেই তার খুশি। টুকটাক লোকজন আসা শুরু করেছে, আত্মীয় স্বজনরা সবাই প্রায় চলে এসেছে। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই বিয়েটা হয়ে গেল। আসলে বিয়ে করেনি তো, তাই বিয়ে সম্পর্কে কোনো ধারণা নেই। যাই হোক, সন্ধ্যায় মিমকে ওর রুমে দেওয়া হলো। রাত 11টার দিকে ও রুমে গেল। আরফান যাওয়ার সাথে সাথেই মিম খাট থেকে নেমে ওকে সালাম করলো। বেঁচে থাকো মা, দীর্ঘজীবী হও মা, স্বামী সন্তান আর একটা ক্রিকেট টিম বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করো। মিম আরফানের দিকে রাগে কটমট করে তাকালো। কিছু বলতে যাবে তার আগেই মিম, আমাকে না অন্য কাউকে ভালোবাসো, আমাকে ডিভোর্স দিবে তা দাও, আমি এক্ষুনি চলে যাব। হায় আল্লাহ, এখন কোথায় চলে যাবে? আজকে তো আমাদের বাসর রাত। তোর বাসর রাত আমার না, তুই তো আমাকে ডিভোর্স দিবি, তা দে, এক্ষুনি দে।
আরফান মিমকে সোজা করে এ মা মিম। চুপ, আমাকে একটু ডাকবি না, আমাকে বোকা বানিয়ে কষ্ট দিলে। বোকা মানে? উলে বাবালে, বাবুটা কিচ্ছু জানে না। আম্মু আমাকে সব বলে দিয়েছে। সব বলে দিয়েছে? সব বলে দিয়েছে। হুদাই আমার সাথে মজা করেছো। হিহি, কত ভীতু তুমি। দাঁত কেলানো ভালো করেছো। তুমি উপরে থাকবে আর আমি নিচে। না, আমি আমার বউয়ের সাথে থাকবো। না, আমি তোমার সাথে থাকবো না। তুমি কাকে যেন ভালোবাসো তার সাথেই থাকবে। আমি যাকে ভালোবাসি তার সাথেই থাকবো। সোজা গিয়ে খাটে ফেলে দিল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এই কি করছো? ছাড়ো আমাকে। কেন? আমি যাকে ভালোবাসি তাকেই তো জড়িয়ে ধরে আছি, তাতে তোমার সমস্যা কি? তা আমাকে কেন জড়িয়ে ধরে শুয়ে আছো? কারণ আমি যে শুধুই তোমাকে ভালোবাসি। তাহলে বললে যে অন্য কাউকে ভালোবাসো? বলেছিলাম নাকি? বলেছিলে। খুব ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়েছিল। তাই নাকি? তা তোমাকে ছাড়া আমিও কি ভালো আছি? আমারও খুব কষ্ট হতো, প্রতিটা রাত কান্না করতাম, খুব রাগ হতো। কেন এভাবে ছেড়ে চলে গেলে? বাদ দাও ওসব কথা। আজকে হামারা সোহাগ রাত। খুব ভালোবাসি, কিন্তু আর যেন ছেড়ে যেও না আমাকে। আর কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, আমি কিন্তু তোমার কাছে অনেকগুলো পাপ্পি পাবো। তুমি আমাকে 100+ থাপ্পড় দিয়েছিলে, আর একটা থাপ্পড়ের জন্য 3টা করে পাপ্পি। সেই হিসাবে 300+ পাপ্পি দিতে হবে। চিটিং 30টা হয়তো। না, মুনাফা বেড়ে গেছে। আমাকে এখনই 30টা পাপ্পি দিতে হবে। আমি যদি না দেই আদায় করে নিব। কিভাবে নেবে? দেখবে কিভাবে নেব। দেখি কিভাবে নিতে পারো। আরফান মিমকে খাটে ফেলে দিয়ে মিমের মুখটা চেপে ধরে 4 ঠোঁট এক করে দিল। কতক্ষণ ছিল জানে না। এমা, আমার তো দম লেগে যাবে। এটা বলে মিম নিজে ওকে আবার ফেরত দিয়ে দিল। সকালে আরফানের আগে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে মিম ওর বুকে শুয়ে আছে। মিমের চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখে কয়েকটা চুল এসে পড়েছে। আরফান চুল কয়টা সরিয়ে দিয়ে মিমের দিকে একভাবে তাকিয়ে আছে। মেয়েটা ওর বুকে একদম বাচ্চার মতো হয়ে শুয়ে আছে। মিমের কপালে আলতো করে একটা চুমু দিল। মিমের ঘুম ভেঙে গেল। কি দেখছো? আমার বউটাকে দেখি। তাই নাকি? তোমার বউ কিন্তু তোমাকে খুব ভালোবাসে। জানি আমার বউ আমাকে তার থেকে বেশি ভালোবাসে। এই সরে যাও, এবার উঠবো। না, চুপচাপ শুয়ে থাকো। সকাল হয়ে গেছে, আর কতক্ষণ? সারাদিন, সারা জীবন। পাগল হয়ে গেছো? তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। সোনা প্লিজ ছাড়ো আমাকে, আমি এবার উঠে ফ্রেশ হই, আর তুমিও ওঠো। তাহলে পাপ্পি দাও। আবার? আমি যখন চাইবো তখনই দিতে হবে। আচ্ছা। মিমের থেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিল। মিম আরফানের আম্মুর ওখানে গেল। আরফান উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলো। সবাই ওর দিকে তাকাচ্ছে। মিম আম্মুর সাথে রান্না করছে। আরফান আবারও রুমে এসে শুয়ে পড়লো। একটু পরে মিম ওকে খাওয়ার জন্য ডাকতে আসলো। চলো খেয়ে নেব। আরফান অবাক, মিমকে জড়িয়ে ধরে নিল নিজের উপর। এই কি করছো? ছাড়ো, দরজা খোলা, লোকজন চলে আসতে পারে। কেউ আসবে না, আমি তো আমার বউকে আদর করছি। দেখো কেউ চলে আসবে। আর চলো, আম্মু খেতে ডাকছে। আর একটা পাপ্পি দাও। এখন আর না। না, এখনই দিতে হবে। এবার চলো। আরফান মিমের সাথে এসে খেয়ে দিয়ে নিল বিকেল বেলাতে। মিম চলো বেড়াতে যাই। আচ্ছা চলো। বিকেলে আরফান আর মিম ঘুরতে বের হলো। মিম ওর হাতটা ধরে হাঁটছে। আরফান আর মিম পরন্ত বিকেলে ইচ্ছে মতির পাশ দিয়ে হেঁটে চলেছে। আরফান আর মিম নদীর পাড়ে গিয়ে বসলো। মিম, তুমি আমাকে কেন ভালোবাসো? ও মা, এ আবার কেমন প্রশ্ন? তোমার পাগলামিগুলো ভালো লাগে তাই ভালোবাসি, আর তুমি তো অনেক ভালো তাই তোমাকে ভালোবাসি। আরফান বাসায় যায়, সন্ধ্যা হয়ে গেছে। সূর্য ডুবো ডুবো ভাব। ওরা বাসায় চলে আসলো। সন্ধ্যাবেলায় ওরা সবাই একসাথে বসে আছে। সবাই একসাথে খেয়ে দিয়ে আরফান ওর রুমে চলে আসলো। কিন্তু এ কি, মিম এত দেরি করছে কেন? ও মিমের জন্য অপেক্ষা করতে লাগলো। 30 মিনিট পর মিম আসলো। বউ, এত দেরি কেন? কেন শোনা, তোমার কি আর তর্স হচ্ছে না? তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। সব সময় তোমার সাথে থাকতে চাই। আমার জন্য তো দেখি পাগল হয়ে যাবে। সত্যি, তোমার জন্য আমি পাগল হয়ে যাব। না শোনা, আমার জন্য আর পাগল হতে হবে না। শোনো, তোমার বুকটা কিন্তু শুধু আমার, এখানে কারোর জায়গা হবে না। আরফানের বুকে শুয়ে মিম বলল, তুমি অনেক ভারী। সব সময়ই মজা। আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু সোনা।